আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের টেকনিক্যাল কারণে আমরা একটু লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মেরিটাইম কেরিয়ারের আজকের দ্বিতীয় পর্বে। আহ, আপনারা মেরিটাইম কেরিয়ার সম্পর্কে আপনারা অলরেডি জানেন, গতকাল আমাদের প্রথম পর্ব ছিল যেখানে আমরা মেরিটাইম ট্যুরিজম নিয়ে কথা বলেছিলাম। আজকের এই লাইভে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপে মেরিটাইম উচ্চশিক্ষা, এবং অতিথি হিসেবে আমাদের সাথে আজকে রয়েছেন আলমিন হোসেন শুভ। উনি নরওয়ের ইউনিভার্সিটি অফ সাউথ ইস্ট নরওয়েতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এবং উনি ওনার সম্পর্কে বলার আগে আমি আরেকটা জিনিস বলে নিই। আপনারা এরই মধ্যে যারা আমাদের সাথে জয়েন করেছেন, এবং আমাদের আজকে আরেকজন গেস্ট স্টুডেন্ট আছে যে আমাদের শুভ স্যারের কাছে কিছু প্রশ্ন করবে, তাকেও বলবো আপনারা নিজ নিজ প্রোফাইলে আপনারা এই লাইভটি শেয়ার করে দেন, তাহলে আমাদের দর্শকরা আরো বেশি রিচ করতে পারবে। মেরিটাইম নাবিকের আড্ডা গ্রুপে ঢুকে আপনারা জাস্ট নিজেদের প্রোফাইলে এটি শেয়ার করে দিন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের যে অতিথি তার সম্পর্কে কিছু বলবো। আজকের অতিথি আলমিন হোসেন শুভ। উনি ইউনিভার্সিটি অফ সাউথ ইস্ট নরওয়েতে মাস্টার্স অফ মেরিটাইম ম্যানেজমেন্ট টেকনিক্যালের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাছাড়া উনি এরাসমাস স্কলারশিপ ইন লিভারপুল জনস মোরস ইউনিভার্সিটিতে উনি এরাসমাস স্কলারশিপ পেয়েছেন, এবং উনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ নরওয়ের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। সো আমরা আমাদের লাইভে জয়েন করাচ্ছি আমাদের আজকের অতিথি আলমিন হোসেন শুভ। তাছাড়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক ফাহাদ। ঈদ মোবারক স্যার। আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেল, এর জন্য আমরা দুঃখিত। আজকে হ্যালো, স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তোমারটা শুনতেছি, তুমি আমারটা শুনতে পাচ্ছ? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। স্যার, অনুষ্ঠানের প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের মেরিটাইম কেরিয়ারের আজকের এই পর্বে, দ্বিতীয় পর্বে আপনি আমাদের ইনভাইটেশনে রাজি হয়েছেন। আমার ইনভাইটেশন ব্যক্তিগতভাবে আমি অনেক আনন্দিত আপনি রাজি হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়ে দিচ্ছেন। আহ, অনুষ্ঠানের প্রথমেই স্যার ইটস জানতে ওকে। চাইবো, স্যার কেমন কেমন যাচ্ছে আপনার এই কোয়ারেন্টাইনের দিনকাল? আম, আসলে কোয়ারেন্টাইনের দিনকাল নিয়ে কিছু তো বলার নেই, কারণ আমরা সবাই এখন লকডাউনেই আছি। প্রায় 65 থেকে 70 দিন, 2 মাসের বেশি হয়ে গেছে আমরা লকডাউনে। তো এর মধ্যে মেইন যে প্রবলেমটা হয়েছে, নরওয়েতে আমরা যারা আছি আমাদের আম, ধরো বেশিরভাগই আমরা যারা এখানে পার্ট টাইম জব করি, আমাদের পার্ট টাইম জবগুলো আসলে বন্ধ অবস্থায় আছে এখন। সবাই লিটারেলি বাসায় বসে আছে। আর যারা এখন ক্লাস করতেছে তাদের ক্লাসও আপাতত বন্ধ আছে, কিন্তু সেটা ইউনিভার্সিটিতে বন্ধ আছে। তবে আমাদের সবার ক্লাস চলতেছে অনলাইনে। ইভেন এই সেমিস্টারে যারা পরীক্ষাগুলো ছিল সেকেন্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে, কারো কারো থিসিস সাবমিটের টাইম ছিল, সবাই আসলে আমরা সবকিছু অনলাইনেই সম্পন্ন করেছি। আর জি স্যার। এই তো, আহ, আসলে আর তো কিছু বলার নাই কোয়ারেন্টাইন নিয়ে, সবাই বাসায় বন্দি। জি স্যার। তো অনুষ্ঠানের প্রথমেই স্যার আমরা দর্শকের উদ্দেশ্যে বলে নিতে চাই, আলমিন হোসেন শুভ স্যার কিন্তু আমি যে মেরিন একাডেমি থেকে পাশ করছি সেখানেরই 47 ব্যাচের একজন এক্স ক্যাডেট। তো স্যারকে আমরা প্রথমে আমাদের আজকের এই, যেহেতু আমাদের এই টপিকটা হচ্ছে ইউরোপে মেরিটাইম উচ্চশিক্ষা, তো প্রথমেই স্যারের কাছে জানতে চাইবো, স্যার প্রথম আপনি যখন স্যার ইউরোপে যাবেন এবং আপনি নরওয়েতে গেলেন, ইউনিভার্সিটি অফ সাউথ ইস্ট নরওয়েতে এখন আপনি পড়াশোনা করছেন, এর হ্যালো, আগের স্টোরিটা স্যার একদম বিগিনিং থেকে, আহ, এর বিগিনিং হ্যালো। থেকে স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্ক না, আনস্টেবিলিটি এতক্ষণ হচ্ছে। শুনতে পারিনি, আবার একটু। হ্যাঁ, আবার একটু কাইন্ডলি বলো। স্যার শুরুর গল্পটা দিয়ে স্যার আপনি প্রথমে বলবেন আমাদের, স্যার শুরুর গল্পটা স্যার কিভাবে আপনি শুরু করলেন, কিভাবে স্যার মন স্থির করলেন আপনি নরওয়েতে যাবেন, কেন যাবেন, এবং কিভাবে স্যার আপনার জার্নিটা কেমন ছিল আমাদের সাথে সবার সাথে শেয়ার করবেন। কারণ আজকে স্যার আমার কাছে অনেকগুলো কোশ্চেন এসেছে আমাদের এই ব্যানার দেখার পরে আমাদের ফেসবুকে, অনেক মেরিনার এবং মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ওরা প্রশ্ন করেছে, ওরা জানতে আগ্রহী, এবং আমাদের সাথে একজন স্টুডেন্টও আছে, সে আমার বেচমেট, সে নরওয়েতে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো আপনার সাথে সরাসরি এই অনুষ্ঠানের শেষাংশে আমরা তাকে যুক্ত করব। এখন স্যার আপনি আপনার জার্নিটা স্যার আমাদেরকে একটু ইন ডিটেলস বলবেন। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আম,
আসলে জার্নির শুরুটা ছিল অনেক মজার। তোমার মনে আছে কিনা জানি না, আমাদের ব্যাচ থেকে সম্ভবত এটা প্রথম শুরু হয়েছিল যে আমাদের সি টাইম শেষে ক্লাস 3 পরীক্ষা দেওয়ার আগে সরকারি একটা, আমি ঠিক নামটা মনে নেই আমার, ওখানে আমাদের 3 মাসের একটা কোর্স করার দরকার হয়েছিল। তো সেই কোর্সটা করার সময় যে জিনিসটা হয়েছে, আমার কিছু ব্যাচমেট কিছু জুনিয়র আমরা সবাই একসাথে কোর্সটা করতেছিলাম। তো কোর্সটা করার সময় আসলে আমার যেটা মনে হয়েছে যে আসলে এই শিপের ক্যারিয়ারটা আমার জন্য আসলে না। আমি বুঝতে পারতেছিলাম যে শিপিং সেক্টরটা আস্তে আস্তে একটু খারাপের দিকেই যাচ্ছে, যার কারণে আমি চেষ্টা করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে শিফট করা যায় কিনা। হ্যালো, আচ্ছা। তুমি জি কি স্যার, আছো? শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি বলতে থাকেন স্যার, আমি শুনতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ। তো তখন ওইখানে, হ্যাঁ হ্যাঁ, তখন সেখানে প্রথম একদিন ক্লাস শেষে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তো হুট করে তখন সম্ভবত 2016-এর ইউরো কাপ চলতেছিল। তো ইউরো কাপ চলার সময় আইসল্যান্ড যখন ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তখন আমাদের হুট করে ফেসবুকে একটা ট্রল চলতেছিল যে আইসল্যান্ডে কেউ যদি যায় এবং সেখানে গিয়ে যদি কেউ বিয়ে করে, তাহলে নাকি আইসল্যান্ড সরকার তাকে অনেক টাকা পয়সা দেবে। তো এই ফাইজলামিটা করার মধ্য দিয়ে হঠাৎ করে সবাই বলা শুরু করলো, তুমি হয়তো চিনবা, আমাদের 48-এর একটা জুনিয়র আছে, ওর নাম হচ্ছে অনিক। অনিক হঠাৎ করে বলা শুরু করলো, স্যার চলেন আইসল্যান্ড চলে যাই। ঠিক আছে? তো সেই আচ্ছা। দিন আমরা তখন জি লাঞ্চ স্যার। টাইমে বাইরে ছিলাম, তো মনে হলো যে লাঞ্চের পর আর ক্লাস করতে ইচ্ছা করতেছে না, তো কি করা যায়? আচ্ছা ঠিক আছে স্যার চলেন কোনো একটা এজেন্সিতে যাই, গিয়ে দেখি আইসল্যান্ড যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো এমনিতেই আসলে মেরিন নিয়ে অতটা ইচ্ছা আমার ছিল না, মেরিটাইমের সেক্টরটা, এই সেক্টরে ক্যারিয়ার করার। তো এই যে সেদিন একটা এজেন্সিতে যাওয়ার পর ওদের সাথে কথা বললাম, কথা বলার পর আসলে আমার পুরা মেন্টালিটিটা একটু চেঞ্জ হয়ে গেছে। তখন থেকেই চিন্তা ভাবনা শুরু হয়েছে যে আচ্ছা ঠিক আছে, বাইরে কোথাও আসলে পড়তে যাওয়া যায় কিনা, আমাদের জন্য কোনো সুযোগ আছে কিনা। কারণ আমি যতদূর খোঁজ খবর নিয়েছিলাম, আমাদের আগে আমি আর 46-এর রানা স্যার, আমরা দুজন সম্ভবত সবার আগে নরওয়ে নিয়ে ঘাটাঘাটি শুরু করি, ওখানে প্রথম যাই। তো এর আগে আসলে আমরা আর কাউকে পাইনি মেরিটাইম সেক্টরের বা আমাদের এক্সক্যাডেটদের মধ্যে। তো প্রথম যখন নরওয়ের ব্যাপারটা আসে, তখন এটাও আসছিল একটা অন্য কারণে। প্রথম টার্গেট ছিল আমার হচ্ছে জার্মানি, কারণ আমাদের কানেকশনটা শুনতে একটু পাচ্ছ? প্রবলেম হচ্ছে। একটু প্রবলেম হয়েছিল স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, কানেকশনটা একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, একটু নেটওয়ার্ক একটু প্রবলেম, ওয়েদার একটু আচ্ছা, এমনি খারাপ। বলেন স্যার। হ্যাঁ, তো প্রথম চয়েস ছিল আমার আসলে বেসিক্যালি জার্মানি। তো চুজ করার সময় এরপরে জার্মানি চুজ করলাম, নরওয়ে চুজ করলাম, আর হচ্ছে কানেকশনটি ডিসকানেক্টেড হয়ে গেছে। আহ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ওনাকে রিকানেক্ট করার চেষ্টা করছি। আপনারা হয়তো প্রথম স্টোরিটা আপনারা খুব ইন্টারেস্টিং শুনছিলেন, উনি আবার আমাদের সাথে কানেক্ট হয়ে গেছে। আজকে একটু নেটওয়ার্ক আনস্টেবল ওনার ওখানে, সেজন্য একটু প্রবলেম হচ্ছে, বাট আপনারা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইনসাইটফুল সবকিছু জানতে পারবেন আবারও। আহ, হ্যাঁ, নেটওয়ার্কটা আসলে কানেক্ট হয়ে একটু। গিয়েছিল। জি স্যার। হ্যাঁ, বলেন স্যার। আচ্ছা, তো প্রথমে কান্ট্রি চুজ করাটা ব্যাপার ছিল। আহ, হ্যাঁ, কান্ট্রি চুজ করাটা আসলে একটা খুব বড় ধরনের কাজ, যে কোন কান্ট্রিতে আমাদের জন্য অপরচুনিটি গুলো বেশি বা কোন কান্ট্রিতে আমাদের সাবজেক্ট আছে। আর আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে 48 থেকে তোমরা যারা আছো তোমাদের কিন্তু এখন 4 বছরের অনার্স করার একটা সুবিধা আছে, যেটা জি। কিন্তু 47 পর্যন্ত আমাদের ছিল না। আর বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা, যে বেশিরভাগ ইউনিভার্সিটি আসলে 4 বছরের অনার্সটাকে প্রেফার করে। তো সেখানে 3 বছরের অনার্স দিয়ে বা 3 বছরের আমাদের ব্যাচেলর দিয়ে সাবজেক্ট পাওয়াটাই ছিল একটা বিশাল ঝামেলার ব্যাপার। যেমন নরওয়েতেই আমার ইউনিভার্সিটি বাদেও আরো বেশ কিছু ইউনিভার্সিটিতে মেরিটাইমের খুব ভালো ভালো কিছু সাবজেক্ট আছে। যেমন ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার, এখানে মেরিটাইমের ভালো কিছু সাবজেক্ট আছে। তারপরে এনটিএনইউ, এটাকে বলা হয় লিটারালি নরওয়ের বুয়েটের মতো। তো এনটিএনইউ তে মেরিটাইমের কিছু সাবজেক্ট আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই সাবজেক্টগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি না, বা আমরা পারি নাই কারণ আমাদের 3 বছরের ব্যাচেলরের কারণে ওরা 3 বছর অ্যাকসেপ্ট করে না। তো অনেক খোঁজাখুঁজির পর নরওয়েতে
বছর দিয়ে ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পেয়েছিলাম। মেইনলি হচ্ছে মেরিটাইমের সাবজেক্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেরিটাইমের মধ্যে আবার দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে টেকনিক্যাল সাইডে আর একটা হচ্ছে কমার্শিয়াল। তো যাই হোক, এটাতে অ্যাপ্লাই করে দিলাম। জার্মানিতে যখন অ্যাপ্লাই করেছি ওখানে আসলে সরাসরি মেরিটাইম রিলেটেড কোনো সাবজেক্ট আমি খুঁজে পাই নাই, যার কারণে ওখানে আমি আসলে ইন্টারন্যাশনাল এমবিএ তে অ্যাপ্লাই করেছিলাম। আর কানাডা সরাসরি ভাবে ওইরকম নাই, একটাতে শুধু আছে, সেটা হচ্ছে নোভা স্কশিয়া কমিউনিটি কলেজে, ওখানে অ্যাপ্লাই করেছিলাম। আর আরেকটা যেটাতে করেছিলাম সেটা এমবিএ তে অ্যাপ্লাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি 3টা দেশেরই প্রায় 4-5টি ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছিল। পরবর্তীতে কানাডা বাদ দিতে হয়েছে, কারণ হচ্ছে স্বাভাবিক, আমরা মিডল ক্লাস, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো আসলে প্রায় 28 লাখ টাকা টিউশন ফি দিয়ে একটা এমবিএ করার কোনো মানে আমি খুঁজে পাইনি। তো পরে কানাডা বাদ দিলাম, বাদ রইলো জার্মানি আর নরওয়ে। দুইটাতেই টিউশন ফি নাই, আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি এই জিনিসটা। টিউশন ফি না থাকলে আসলে অনেক টেনশন থেকেই মুক্ত থাকা যায়। তো এরপরে ব্যাপারটাতে চলে আসলো আসলে কোন দেশে গেলে আমাদের অপরচুনিটিটা ভালো। এখন আমি যখন দেখলাম যে নরওয়েতে আমার নিজের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট আমি পাইছি, তো স্বাভাবিকভাবে নরওয়েটাই প্রেফারেন্স পাইছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে জার্মানিতে আসলে ল্যাঙ্গুয়েজটা না জানা থাকলে অনেক বেশি টাফ হয়। ধরো পার্ট টাইম জব ম্যানেজ করা, থাকা, দৈনন্দিন জীবনযাপন, সেই হিসাবে এই জিনিসটা নরওয়েতে আবার একটু সোজা। কারণ হচ্ছে নরওয়েতে প্রায় 99% নরওয়েজিয়ানেরা ইংলিশ জানে এবং ইংলিশে কথাও বলে। তারা নিজেদের মধ্যে হয়তো নরওয়েজিয়ান ভাষায় কথা বলতেছে, বাট ইন্টারন্যাশনাল কেউ থাকলে তাদের সাথে ওরা ইংলিশে কথা বলে। তো এইসব জিনিস খোঁজ নিয়ে জানার পর আসলে নরওয়েটাকে আমি প্রেফারেন্স দিয়েছিলাম। তারপরেই তো নরওয়ের যাত্রা শুরু হলো আর কি। আচ্ছা স্যার, তো আমাদেরকে স্যার আজকে এখন বলবেন স্যার প্রসেসটা কি স্যার নরওয়েতে যাওয়ার, যারা এখন ধরেন আমি অনার্স করে এখন মাস্টার্স করছি বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে। আমার কিছু ব্যাচমেট আছে এবং জুনিয়র আছে যারা অনার্স শেষ করে এখন চাচ্ছে নরওয়েতে যাওয়ার। তো ফার্স্ট অফ অল কোন জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্ট ফর গোয়িং টু নরওয়ে, এবং সেখানে অনেকে জানতে চেয়েছে স্যার আহ, ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবে। এই দুইটা কোশ্চেন স্যার আগে একটু যদি বলেন, ইউনিভার্সিটি আচ্ছা, সিলেকশন এবং রিকোয়ারমেন্টস। সত্যি কথা বলতে কি, ধরো আমাদের একটা নরওয়েজিয়ান বাংলাদেশি স্টুডেন্টস ইন নরওয়ে এরকম একটা গ্রুপও আছে নরওয়েজিয়ান স্টুডেন্টদের জন্য, বাংলাদেশি যারা যায়। তো এই গ্রুপ চালাইতে গিয়ে আমার আসলে খুব একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে আমরা কেউ না নিজেরা একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি না। যেমন বাইরে পড়তে আসার ক্ষেত্রে আমি যে কোনো গুণের চেয়ে একটা গুণকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে গুগল ইউজ করতে জানা। এইটা যারা ইউজ করতে জানে তাদের 90% প্রবলেম আসলে আগেই সলভ হয়ে যায়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো কিছু সার্চ করতে রাজি না, ঘাটাঘাটি করতে রাজি না, আমাদেরকে ওই যে মুখে তুলে খাওয়াই দিতে হয়, এরকম একটা অবস্থা। তো সবার প্রথমে একটা সুন্দর মতো একটু সার্চ দিলেই হয় যে মেরিটাইম ক্যারিয়ার ইন নরওয়ে অথবা মেরিটাইম মাস্টার্স ইন মেরিটাইম সাবজেক্টস ইন নরওয়ে। সুন্দর মতো একটা সার্চ দিলেই দেখবা তোমার নরওয়েতে যে ইউনিভার্সিটি গুলোতে মেরিটাইমের সাবজেক্ট গুলো আছে ওইটা তখন কিন্তু চলে আসে। এরপরে তুমি আসলে আস্তে আস্তে একটু ধরো একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাবা, যেমন স্টাডি ইন নরওয়ে ডট এনও, এটা হচ্ছে নরওয়ে ইউনিভার্সিটি গুলোর অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে যখন তুমি যাবা তখন তোমার মাস্টার্স লেভেলের বলো, ব্যাচেলার লেভেলের বলো, পিএইচডির বলো, সবগুলা লেভেলের সবগুলো ইউনিভার্সিটির সবগুলা সাবজেক্ট তুমি একসাথে একই জায়গায় পাবা। তখন তুমি নিজে থেকে চুজ করতে পারবা যে তুমি আসলে কোন সেক্টরটায় চাও। ধরো আমরা যেমন মেরিটাইমে যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য আলাদাভাবে বিবিএ ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টগুলো চেক করার সুবিধা আছে। সো আমি প্রথমে সবার আগে এটা খুঁজে বের করছি যে নরওয়ে ইউনিভার্সিটি গুলা এক জায়গায় আমি কোথায় পাবো। ঠিক আছে, এরপরে আমি যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেছি আমি আস্তে আস্তে দেখা শুরু করছি যে ওরা আসলে ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টসে কি কি চায়। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে তোমার অ্যাডমিশন নরওয়ের প্রসেসটা খুবই খুবই ইজি। আমাদের যে সার্টিফিকেট গুলো আছে এগুলাই এনাফ। আর এক্সট্রা ভাবে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে আইএলটিএস। নরওয়ে এমন একটা দেশ যে জায়গায় তুমি আসলে আইএলটিএস ছাড়া, অন্তত বাংলাদেশ থেকে আইএলটিএস ছাড়া কোনোভাবেই অ্যাপ্লাই করা পসিবল না। কিছু কিছু ক্ষেত্রে আইএলটিএস ওরা একসেপ্ট করে, সেটা এখানে হচ্ছে ধরো IELTS যারা স্যার বাইরে থেকে ব্যাচেলর করছে, লাইক ইউএসএ, কানাডা অর অস্ট্রেলিয়া। একটু ইন্টারাপ্ট হ্যাঁ করি। বলো, আইএলটিএসটা। আইএলটিএস এর স্যার হ্যাঁ, মিনিমাম রিকোয়ারমেন্ট ব্যান্ড স্কোর কত নরওয়েতে লাগে, নাকি স্যার এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে?
নরওয়েতে যেই যতগুলো ইউনিভার্সিটি আছে এটার মধ্যে মাত্র 2টা থেকে 3টা ইউনিভার্সিটিতে 6 দিয়ে অ্যাপ্লাই করা যায়, আর 6 দিয়ে 6। বেশিরভাগ ক্ষেত্রে বাকি যত আছে, যত 5 অথবা পারবা, বুঝছো করা যায়। তো 6 দিয়ে অফার লেটার পাওয়াটা আসলে একটু আমাদের কানেকশনটি ডিসকানেক্টেড হয়ে গেছে। যিনি বলছিলেন যে নরওয়েতে যাওয়ার রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হলো আইএলস। আইএলস এ 6 ব্যান্ড দিয়ে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে উনি বললো যে অ্যাপ্লাই করা যায়, কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া। আর বাকিগুলো এখনো শুনতে পারিনি, এই নেটওয়ার্কটা আনস্টেবল, এখন আবার যুক্ত হয়েছে। জি স্যার। করতেছিল। আচ্ছা, 6 দিয়ে আসলে বেশিরভাগে অ্যাপ্লাই করা যায় না, মাত্র 3টা ইউনিভার্সিটিতে 6 দিয়ে অ্যাপ্লাই করা যায়, আর বাকিগুলোতে 6.5 অথবা এর বেশি লাগে। ও আচ্ছা, তাহলে 3টা বুঝতে পেরেছো? ইউনিভার্সিটিতে 6 দিয়ে অ্যাপ্লাই করা, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো 6.5 লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলোতে মিনিমাম 6.5 লাগবে। আর আমাদের যে সাবজেক্ট মাস্টার্স অফ মেরিটাইম ম্যানেজমেন্ট, এইটাতে তুমি 6 দিয়েও অ্যাপ্লাই করতে পারবা, বুঝেছো? আর স্যার এখানে অনেকে জানতে চাচ্ছে স্যার, একাডেমিতে অনার্স না করে যদি স্যার 3 বছরের বিএমএস ডিগ্রি নেয়, তাহলে স্যার যারা অনার্স করেছে এবং যারা অনার্স 3 বছরের ডিগ্রি নিয়ে যাচ্ছে তাদের মধ্যে স্যার সাবজেক্ট পেতে কোনো ধরনের ডিফারেন্স হবে কিনা, না নাকি স্যার যে যেই সাবজেক্ট খুশি সেই সাবজেক্ট পড়তে পারবে? না, এটা ওই যে মেইনটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যেটা বলে। ধরো তোমার যদি 3 বছরের ব্যাচেলর থাকে, আমাদের যেটা আছে, এটা দিয়ে তো আসলে আমরা অনেক সাবজেক্টে অ্যাপ্লাই করবো না, কারণ রিকোয়ারমেন্ট ফিল আপ হবে না। যেমন নরওয়ের কথা যখন বলতেছিলাম, যে ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার আর এটা হচ্ছে এনটিএনইউ, এই দুইটা ইউনিভার্সিটিতে মেরিটাইমের অনেক সাবজেক্ট থাকা সত্ত্বেও আমরা আসলে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারি না, কারণ হচ্ছে আমাদের ক্রেডিট রিকোয়ারমেন্টটা মিলে না। কিন্তু তোমার যদি 4 বছরের ব্যাচেলর থাকে, তাহলে তুমি এই দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা এবং চান্সও পাবা। সম্ভবত তুমি এ আর খান সেতুকে চিনো না? সম্ভবত 49 এর ও। জি। আচ্ছা, ওকে যদি চিনে থাকো তাহলে একটা জিনিস বলি, ও এখন তো কানাডায় আছে, কানাডায় মাস্টার্স করতেছে। বাট ও কানাডায় যাওয়ার আগে ও নরওয়েতে অ্যাপ্লাই করছিল, ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার থেকে ও অফার লেটারও পাইছিল। ওর তো 4 বছরের ব্যাচেলর আছে। দেখতে পাচ্ছি স্ক্রিনে ব্যাচেলর ইন মেরিটাইম সায়েন্স ইঞ্জিনিয়ারিং পরে নরওয়েতে রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়া যাবে কিনা? আচ্ছা, এটা এটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা আসলে দেখতে হবে। কারণ যদি অ্যাডমিশন রিকোয়ারমেন্টে ওরা স্পেসিফিক ভাবে উল্লেখ করে না দেয় যে এই সেক্টর গুলা থেকেই তোমার অ্যাপ্লিকেশন হইতে হবে, তাহলে তুমি ব্যাচেলর অফ মেরিটাইম সায়েন্স পড়েও তুমি রিনিউয়েবল এনার্জিতে অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? স্যার কোন কোন ইউনিভার্সিটিতে স্যার এই সাবজেক্টটা আছে স্যার? ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। স্টাভাঙ্গারে আছে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গারে আছে এই সাবজেক্টটা। তারপর ইউনিভার্সিটি অফ অসলোতেও সম্ভবত আছে। আর এনটিএনইউ তে আছে কিনা এটা একটু খুঁজে দেখতে হবে। 50তম ব্যাচের স্যার আমার ব্যাচমেট সামিউর রহমান স্যার জানতে চেয়েছে স্যার, সেইখানে যদি স্যার নরওয়েতে কেউ গিয়ে মাস্টার্স করে, সেখানে ক্যারিয়ার অপরচুনিটি কেমন স্যার বর্তমানে? আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটি সত্যি কথা বলতে কি, এখন আমরা যদি করোনার সিচুয়েশনটাকে ধরি, তাহলে ক্যারিয়ার এটা আসলে আমরা কেউই বলতে পারতেছি না। কারণ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব হচ্ছিল মাঝখানে, এখন শুনতে পাচ্ছি। হ্যালো। জি হ্যাঁ স্যার হ্যাঁ, বলুন। যেটা বলতেছিলাম, করোনার কারণে আসলে ক্যারিয়ার অপরচুনিটি আসলে সামনে কিরকম হবে এটা কিছুই বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে নরওয়েতে তোমার মাস্টার শেষ করে জব পাওয়ার জন্য মেইন একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ না জানলে আসলে নরওয়েতে জব পাওয়া অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায়। আর আমাদের জন্য বেশ কিছু সেক্টর আছে, যেমন ওদের অফশোর ইন্ডাস্ট্রিটা খুবই রিচ। সো ওদের অফশোর ইন্ডাস্ট্রিতে বা শিপিং কোম্পানিগুলো যেগুলো আছে, এই শিপিং কোম্পানিগুলোতে তোমার
ম্যানেজমেন্ট পজিশনে অথবা ইভেন টেকনিক্যাল কিছু পজিশনেও তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাবা মাস্টার শেষের পরে। এটা আসলে ডিপেন্ড করে তোমার নিজের ইচ্ছাটা কোন দিকে। যেমন আমাদের ম্যানেজমেন্ট সাবজেক্টের একটা সুবিধা হচ্ছে, এটা একে তো ম্যানেজমেন্ট সাবজেক্ট, বাট এটা টেকনিক্যাল। অর্থাৎ তুমি তোমার থিসিসটা যেটার উপর করবা, তোমার থিসিসের উপর বেস করে তুমি বিভিন্ন দিকে যাইতে পারবা। ধরো তোমার থিসিস যদি তুমি শিপিং রিলেটেড কোনো কিছু হয়, তাহলে তুমি শিপিং কোম্পানি করতে পারবা। তোমার থিসিস যদি তুমি ম্যানেজমেন্টের কোনো কিছুর উপর করো, তাহলে তুমি বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্ট পজিশন গুলাতে অ্যাপ্লাই করতে পারবা। সো এটা ডিপেন্ড করতেছে আসলে তোমার মোটিভটা কোন দিকে, তোমার কোন দিকে সেটার উপর। স্যার আমাদের আরেকজন জানতে চেয়েছে স্যার, স্যার is it mandatory to learn the হ্যালো, language of the country? ইউরোপিয়ান যে দেশে যাবে, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি বল। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্যার কোশ্চেনটা ছিল স্যার, ইউরোপিয়ান যে দেশে যাবে সেই দেশের ভাষাটা শেখাটা কি ম্যান্ডেটরি নাকি ইংলিশ দিয়ে চালানো যাবে? ইংলিশ দিয়ে সেখানে পড়াশোনার পাশাপাশি তার কর্মক্ষেত্রটাও চালানো যাবে স্যার? না আসলে তোমার পার্ট টাইমের ক্ষেত্রে হয়তো ল্যাঙ্গুয়েজটা অতটা ম্যান্ডেটরি না, ঠিক আচ্ছা আছে, বাট তুমি যখন জব খুঁজতে যাবা বা ওখানে স্বাভাবিকভাবে তোমার যদি যে দেশ বা পড়াশোনা শেষ হবে শেখাটা ম্যান্ডেটরি। কারণ ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক, আবার মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা যা বলতেছিলাম, তুমি যদি ওখানে স্থায়ী হিসাবে বসবাস করতে যাও বা ফুল টাইম জব খুঁজতে যাও, তখন তোমার আসলে ল্যাঙ্গুয়েজ শেখাটা একদম ম্যান্ডেটরি। ল্যাঙ্গুয়েজ না জানলে জব পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। ইভেন তুমি যখন স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করবা পিআর এর জন্য, তখন ওখানে ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানতে হয়। এটা ওদের ইমিগ্রেশন রুলস এর মধ্যেই পড়ে। আচ্ছা তবে তুমি পড়াশোনার জন্য অবশ্যই ইংলিশ চুজ করবা, এবং পড়াশোনার পাশাপাশি যখন পার্ট টাইম জব করবা, পার্ট টাইম জবগুলো করার সময়ও আসলে তুমি চাইলে ল্যাঙ্গুয়েজটা না শিখে চালাই দিতে পারবা। যেমন সত্যি কথা বলতে আমি এখন ওইরকম ভাবে ল্যাঙ্গুয়েজটা শিখি, আচ্ছা আমার জব করার ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজটা এখনো লাগে না। ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করছি কারণ সামনে যখন ফুল টাইম জবে অ্যাপ্লাই করব তখন অবশ্যই আমার ল্যাঙ্গুয়েজ লাগবে। আচ্ছা স্যার, আরেকজন স্যার জানতে চেয়েছে, মিনিমাম সিজিপিএ টু অ্যাপ্লাই ফর মাস্টার্স প্রোগ্রাম, ইজ ইট ভেরিং ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি? স্যার হ্যালো, কোশ্চেনটা আমি আরেকবার করছি। স্যার আমি আপনার কোশ্চেনটা আরেকবার করছি, শুনতে পাচ্ছেন? প্রশ্ন এখনো শুনতেছি না। স্যার মিনিমাম হ্যাঁ মিনিমাম সিজিপিএ টু অ্যাপ্লাই ফর মাস্টার্স প্রোগ্রাম, ইজ ইট ভেরিং ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা এটা আসলে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে নরওয়েজিয়ান গ্রেড সি, যেটাকে যদি তুমি বাংলাদেশের সিজিপিএ সিস্টেমে কনভার্ট করো, তাহলে এটা মোটামুটি 2.75 থেকে 3 এর মধ্যে থাকে। যার কারণে আমরা সবসময় বলি যে মিনিমাম তোমার যাতে 2.75 থাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তবে তোমার যদি এর উপরে থাকে সিজিপি পাওয়াটা একটু ইজি। 2.75 এর উপর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর নিচে আসলে আমি অ্যাপ্লাই এখন পর্যন্ত কাউকে দেখি নাই চান্স পাইতে, আর এর নিচে হইলে আসলে অ্যাপ্লাই করা যায়ও না। আর স্যার আরেকজন জানতে চেয়েছে স্যার, হোয়াটস দ্য প্রসিডিওর অফ গেটিং ফুল স্কলারশিপ অর 75% স্কলারশিপ ইন নরওয়েজিয়ান ইউনিভার্সিটিজ? এখানে স্যার কি স্কলারশিপের কোনো ব্যবস্থা আছে? আমাদের নেটওয়ার্কটি ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা চেষ্টা করব আরেকবার স্যারকে কানেক্ট করানোর জন্য। তো স্যার যেটা বলছিলেন, নরওয়েজিয়ান ইউনিভার্সিটি গুলোতে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম সিজিপিএ 2.75 রাখতে হবে, কারণ নর্মালি নরওয়েজিয়ান ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে 2.75 থেকে 3 এর মধ্যে সিজিপিএ চায়। আর হয়তো কিছু কিছু ক্ষেত্রে
কিছু কিছু ইউনিভার্সিটিতে সিজিপিএ একটু ভেরি করতে পারে, যেটা আইএলটিএস এর ক্ষেত্রেও আইএলটিএস এ 6.5 না থাকলে শুধু 2 থেকে 3টি ইউনিভার্সিটিতে 6 দিয়ে অ্যাপ্লাই করা যায়, 6 এর নিচে মনে হয় অ্যাপ্লাই করা যায় না। 6.5 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ফর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস যারা উচ্চশিক্ষার জন্য মেরিটাইম বিষয়ে বা অন্য কোনো বিষয়ে উচ্চশিক্ষার জন্য নরওয়ে যেতে চান তাদের জন্য। আমরা স্যারকে আবার কানেক্ট করার চেষ্টা করছি। স্যারের ওখানে একটু প্রবলেম হচ্ছে। তো অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আরেকজনকে আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে আসছি, যে একজন অ্যাসপাইরেন্ট এবং বাংলাদেশ মেরিন একাডেমির 50তম ব্যাচের একজন ক্যাডেট, মিজানুর রহমান। সে আমাদের সামনে এখন জয়েন করবে, আমাদের সাথে জয়েন করবে। মিজান হচ্ছে সে মেরিটাইম ইঞ্জিনিয়ারিং এর উপর বাংলাদেশ মেরিন একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, যা সে এখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে। আমরা মিজানকে কানেক্ট করার চেষ্টা করছি। মিজান, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? মিজানের ভিডিওটি অফ আছে। হ্যাঁ, তোমার ভিডিওটি একটু অন করো। হ্যাঁ ফাহাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ মিজান, হ্যাঁ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা তোমার? এই তো ভালো। তো এতক্ষণ পর্যন্ত আমাদের যে আড্ডা, তুই হয়তো দেখছিস, আমি তুই করে বলি কেন, সে আমার এখন যে যে রিকোয়ারমেন্টস গুলো বলেছি সেগুলো তো তোদের মতো কাছে ক্লিয়ার। এখন তুই দেশের বাইরে যাওয়ার জন্য তোর ফার্স্ট তোর প্রস্তুতিটা কি আমাদের সাথে যদি একটু শেয়ার করতি। না, আমার প্রস্তুতি বলতে যেহেতু এখনো করোনার কারণে আমাদের কারো এক্সাম এখনো শেষ হয় নাই ফুললি, তো আমাদের মেইন প্ল্যানিং ছিল আমরা যারা আছি আমাদের 50 ব্যাচের বা 49-এর আমাদের সিনিয়র স্যার যারা আছে, আমাদের যে প্ল্যানিংটা ছিল যে আমরা পরীক্ষা শেষেই আমরা আমাদের প্রসেসিং গুলো শুরু করব। তো স্যারের কাছে কিছু কোশ্চেন ছিল, আর আগে তো স্যার ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ, স্যারকে এখন আমি কানেক্ট করতেছি, তো কোশ্চেনের জন্য স্যার আবার আমাদের সাথে কানেক্ট হ্যাঁ হবে। অবশ্যই স্যার আমাদের সাথে কানেক্ট হচ্ছেন। হ্যাঁ, স্যার আসসালামু স্যার আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছে মিজান। ও হচ্ছে স্যার, আপনি নাকি ওর সাথে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মিজান? স্যার আলহামদুলিল্লাহ স্যার। যাক, স্যারের সাথে আমার সম্পর্ক অনেক পুরানো। স্যার আমার হচ্ছে মেরিটাইমের ফার্স্ট টিচার। যখন আমি মেরিটাইম ফার্স্ট অ্যাডমিশন কোচিং এ যাই, স্যার আমার ফার্স্ট টিচার ছিলেন ওইখানে। তো মিজান, তুমি স্যারকে কোশ্চেন কি কোশ্চেন করবে বলতে পারো? আচ্ছা স্যার, কি স্যার শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে আমার। হ্যাঁ, আবার একটু ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তুই যেটা বলতেছিলি। আচ্ছা ফাদ, তাহলে আমরা স্যার আস্তে আস্তে আমরা তোমার মাস্টার সম্পর্কে একটু শুনি, যে তুমি যেখানে মাস্টার্স করতেছো আমাদের মেরিটাইম ইউনিভার্সিটিতে, সেটা সম্পর্কে একটু বলো। মেরিটাইম ইউনিভার্সিটিতে আমি এখন মেরিটাইম ইউনিভার্সিটিতে 7টা ডিপার্টমেন্ট আছে মাস্টার্সে। বর্তমানে আমি হচ্ছে মাস্টার্স ইন মেরিটাইম সায়েন্স, সেটাতে আমি মাস্টার্স করছি। এক সেমিস্টার শেষ, আমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে। এখন অনলাইনে ক্লাস হচ্ছে, যেহেতু প্যান্ডেমিক এর কারণে একটা ফিজিক্যাল ক্লাসগুলো পসিবল হচ্ছে না, সেই কারণে অনলাইনে ক্লাস হচ্ছে। শুভ স্যারকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, যদি একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আর এখানে মেরিটাইম ইউনিভার্সিটি তো মাস্টার্স করার সুযোগ রয়েছে, যদি কারো আমরা জানি দেশের বাইরে যাওয়ার জন্য একটা একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে। যদি কারো সেটা অ্যাফোর্ড করতে প্রবলেম হয় এবং সে যদি চায় মেরিটাইম শিপিং এর পাশাপাশি অন্য কোথাও কেরিয়ার করতে, তাহলে সেখানে মাস্টার্স মেরিটাইম ইউনিভার্সিটিতে করতে পারে। আমাদের সাথে অনেকেই অনেক মেরিনারি সেখানে মাস্টার্স করছেন, এবং মেরিনার ছাড়াও স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্টরা আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রেড প্রোগ্রাম চলছে। সো এখানে যখন পার্মানেন্ট ক্যাম্পাস যখন চিটাগাং হবে, তখন হয়তো এটা আরো ব্যাপক পরিসরে শুরু হবে। এই তো। তাহলে তুমি এখন যেখানে মাস্টার্স করতেছো, তো আর কি এটা করার ফলে আর কি আমাদের কি লাভ হতে পারে যদি আমরা বাইরে না গিয়ে যদি দেশে অনেক অপরচুনিটি আছে। এটা মাস্টার্স একটা কোয়ালিফিকেশন। এখন যদি কেউ মেরিনে ক্লাস 1 এর পরে অন্যদিকে ক্যারিয়ার সুইচ করতে চায়, অথবা যদি কেউ চায় যে শিপিং এর সে কন্টিনিউ করবে না, অন্যদিকে থাকবে রিলেটিং টু মেরিটাইম সায়েন্স,
অথবা মেরিন রিলেটেড মেরিটাইম রিলেটেড ক্যারিয়ারে থাকবে, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটি ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন। এটা থাকলে হয়তো টিচিং, ইউনিভার্সিটির রিসার্চ, বিভিন্ন ধরনের মিনিস্ট্রি, পোর্ট, বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে মেরিটাইম ইউনিভার্সিটি যেখানে পড়ে, পোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশের বিভিন্ন পোর্টের বিভিন্ন অফিসারদের সেখানে নেওয়া হবে, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি। তাছাড়া দেশের বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করে দেশের বাইরেও ক্যারিয়ার করার সুযোগ রয়েছে। সার্ভিং এবং মেরিটাইম ল সেখানে আছে, যেখানে মেরিটাইম এলএলএম এবং এলএলবি দুইটাই চালু আছে। কেউ যদি এলএলবি করার পরে মেরিটাইম ল নিয়ে পড়তে চায় তাহলে সেখানেও বাংলাদেশে সুবর্ণ সুযোগটি রয়েছে, কারণ আগে দেশের বাইরে ছাড়া মেরিটাইম লতে মাস্টার্স করা ইম্পসিবল ছিল। তো এই ইউনিভার্সিটি হওয়ার ফলে এটা অবশ্যই একটি ভালো দিক আমি মনে করি। আমরা শুভ স্যারকে অ্যাড করার চেষ্টা করছি, স্যার এখন আমাদের সাথে হোপফুলি স্যার এখন অ্যাড হয়ে যাবে। এখন নেটওয়ার্ক এত ডিস্টার্ব করতেছিল, হ্যাঁ আমি স্যার। আরেক জায়গায় আসছি, আরেক জায়গায় এসে বসছি। হ্যাঁ আচ্ছা, মিজান তুমি সমস্যা নেই। আচ্ছা আমি একটু বলি, যেটা হচ্ছে স্যার হচ্ছে আমার মেরিটাইমের ফার্স্ট গুরু আর কি। যখন আমি অ্যাডমিশন কোচিং এ যাই, স্যার ছিলেন ফার্স্ট টিচার আর কি। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে স্যার গেস্ট ছিল, আমার যেটা মনে আছে এখনো। তো তখন মেবি স্যার কি জাস্ট একাডেমি এক্সকেয়ার হিসেবে বের হয়েছে। তো আর স্যারের সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, তখন হচ্ছে স্যার নিজে যখন একটা কোচিং রান করতো তখন। আর থার্ড টাইম দেখা হয়েছিল স্যারের সাথে আমার, আমি আইএলটিএস দিচ্ছিলাম, স্যারও আইএলটিএস দিচ্ছিল। তো স্যার হচ্ছে একবারে ফার্স্টের বেঞ্চে। তো এখন স্যার হচ্ছে সবার আগে এক্সাম শেষ করে ফেলছে আইএলটিএস। এখন আমি পিছিয়ে বসে বসে ভাবতেছি এই ছেলেটাকে জানি কই দেখছি লাগতেছে। যেমন বড় স্যারের সাথে ফেসবুকে কথা হয় আর কি। তো স্যার যেটা হচ্ছে যে স্যার আসলে আমরা অনেকেই আছি যারা এখন আসলে প্রফেশনটা সুইচ করতে চাচ্ছি, এবং আমরা বিভিন্নভাবে অনেক ইনফরমেশন গ্যাদার করার ট্রাই করতেছি, সেটা ফেসবুক গ্রুপ থেকে হোক। আপনিও তো একটা গ্রুপ অলরেডি মেবি আপনি রান করতেছেন লাস্ট 2 or 3 ইয়ার্স ধরে। আমরা সেটার সাথে আছি বা আমরা দেখতেছি, বা অন্যান্য দেশ সম্পর্কে স্যার আমরা ইনফরমেশন নিচ্ছি। তো আমাদের কাছে যেটা আর কি জাস্ট একটু বেশি কনফিউশন লাগতেছে সেটা হচ্ছে যে আসলে আমরা যখন দেখি যে মেরিটাইম ম্যানেজমেন্ট সাবজেক্ট, আবার আরেকটা হচ্ছে যে মেরিটাইম টেকনোলজি ম্যানেজমেন্ট, আবার যদি ইন জেনারেল আসি সেটা হচ্ছে যে টেকনিক্যাল ম্যানেজমেন্ট। আসলে স্যার এই তিনটা সাবজেক্টের ভিতরে স্যার বেসিক ডিফারেন্সটা কি? এই তিনটা সাবজেক্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটার কোর্স গুলার মধ্যে। আচ্ছা স্যার। এছাড়া বেসিক্যালি আর তেমন কোনো ডিফারেন্স নাই। তোমার এক একটা সাবজেক্টে তোমার ধরো এক এক ধরনের কোর্স দেওয়া হবে। যেমন আমাদের যে মেরিটাইম ম্যানেজমেন্ট সাবজেক্টটা, এটারই কিন্তু দুইটা সেক্টর আছে। এটার দুইটা সেক্টর হচ্ছে, একটা হচ্ছে মেরিটাইম ম্যানেজমেন্ট টেকনিক্যাল, একটা হচ্ছে মেরিটাইম ম্যানেজমেন্ট কমার্শিয়াল। এটার মধ্যে যে জিনিসটা হয়, আমরা মোটামুটি প্রায় 60% কোর্স আমাদের সেম থাকে। এছাড়া প্রতি সেমিস্টারে একটা বা দুইটা কোর্স আসলে একটু ভিন্ন রকমের থাকে। এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমরা মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিটাইমের নটিক্যাল সেক্টরে যারাই আছি, ফুল মেরিটাইম সেক্টরটাই আমরা আসলে টেকনিক্যালের আন্ডারে পড়ি আর কি। আমরা কমার্শিয়ালি অ্যাপ্লাই করতে পারি না। বাট ধরো এখন ফাহাদ যে মাস্টার্সটা করতেছে, ফাহাদ এই মাস্টার্সটা করার পরে যদি অ্যাপ্লাই করে তাহলে ফাহাদ কমার্শিয়ালেও অ্যাপ্লাই করতে পারবে। যেমন গত বছর মেরিন ফিশারিজ একাডেমি থেকে একটা ক্যাডেট আমাদের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, বা ও এখন নরওয়েতে আছে, মাস্টার্স করতেছে। ও হচ্ছে মেরিটাইম ম্যানেজমেন্টের কমার্শিয়াল সেক্টরে ও চান্স পাইছে আর কি। তো প্রথমে এটা শোনার পর আমি আসলে কিছুটা কনফিউজ ছিলাম, কারণ কমার্শিয়ালের যে রিকোয়ারমেন্টগুলা ওগুলো কিন্তু আসলে আমরা ফিল আপ করতে পারি না। তো পরবর্তীতে জানতে পারি ওর কাছ থেকে আমার শোনা যে ও আসলে এই বিএসএমআর থেকে, ফাহাদ যেখানে করতেছে মাস্টার্স করতেছে, ওখান থেকে একটা মাস্টার্স আছে, যার কারণে ওর যে কোর্সগুলা ছিল, এই ম্যানেজমেন্টের যে কোর্সগুলা, এই কোর্সগুলা থাকার কারণে ও পরবর্তীতে এই কমার্শিয়াল সেক্টরটা অ্যাপ্লাই করতে পারছে। সো তুমি যে ডিফারেন্সগুলো খুঁজতেছো, এটা ডিফারেন্স খালি একটা জায়গাতেই, সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। কিছু সাবজেক্ট আমাদের আলাদা, কিছু সাবজেক্ট ওদের আলাদা। জি আচ্ছা। তাহলে স্যার আর কি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে স্যার আমরা যখন দেখি যে বিভিন্ন কান্ট্রিতে আমাদের দুইটা স্ট্রিম থাকে, যেমন স্যার নরওয়েতে আমরা দেখলাম যে স্যার মেরিটাইম ম্যানেজমেন্ট আছে বা টেকনিক্যাল মেরিটাইম ম্যানেজমেন্ট আছে। বাট জার্মানিতে যখন আবার আমরা ব্যাপারটা খোঁজাখুঁজি শুরু করি, তখন দেখা যায় যে স্যার টেকনিক্যাল ম্যানেজমেন্ট নামক একটা সাবজেক্ট আছে। তো আসলে স্যার এই সাবজেক্টগুলো পড়ে স্যার আসলে জব পার্সপেক্টিভটা কি? ইটস লাইক এমবিএ অর আদার্স মাস্টার্স, এই জিনিসটা কি হবে স্যার? আচ্ছা, জব পার্সপেক্টিভটা আসলে
তোমার কোশ্চেনটা থেকে একটু ভিন্নই, যে জব পার্সপেক্টিভটা এগুলো এক একটার এক এক রকম। যেমন আমাদের সাবজেক্টের যেটা তুমি ম্যানেজমেন্ট করতেছো, সো তুমি কিন্তু ম্যানেজমেন্ট পজিশন যেগুলো আছে বিভিন্ন কোম্পানিতে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। শিওর। একটু আগে যেটা বলতেছিলাম যে এই জিনিসটা অনেকাংশে ডিপেন্ড করে যে তুমি কোথায় যাইতে চাও বা তোমার আগ্রহটা কিসে। যেমন Right, sir. আমি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আমার থিসিসটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এর উপর। যেমন অবশ্যই তোমরা শান্তির কথা জানো, আমার এক জি, স্যার। ব্যাচমেট যেটাতে মারা গেল তোমাদের সরি স্যার। তো আচ্ছা, আমার থিসিসটা হচ্ছে এই শান্তি অ্যাক্সিডেন্টের উপর অ্যানালাইসিস। আবার এদিক দিয়ে আমার সাথে যে 46 এর রানা স্যার ছিল, রানা স্যারের থিসিস ছিল হচ্ছে বিগ ডাটা নিয়ে। অর্থাৎ উনি কিন্তু পুরা লিটারালি অন্য একটা ট্র্যাকে চলে গেছে। এন্ড এই আমাদের মেরিটাইম ম্যানেজমেন্টের এই কোর্সটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এইটাই, যে তুমি তোমার নিজের পছন্দ মতো একটা ট্র্যাকে তুমি নিজে থেকে যাইতে পারবা। এটা যে শুধু ম্যানেজমেন্ট তাই না, এই ম্যানেজমেন্টটা হচ্ছে টেকনিক্যাল ম্যানেজমেন্ট। অর্থাৎ তুমি যদি চাও সম্পূর্ণ শিপিং রিলেটেড কোনো কিছু করবা, ধরো তুমি শিপের সেফটি রিলেটেড কোনো কিছু নিয়ে তোমার আগ্রহ আছে, তাহলে তুমি তোমার থিসিস ওইটার উপর করো। তখন তুমি এই সাবজেক্ট শেষে জবগুলা যে খুঁজবা, তখন তোমার এরকম বিভিন্ন কোম্পানিতে সেফটি রিলেটেড জবগুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা। আবার ধরো আমি কেউ যদি ম্যানেজমেন্ট লেভেলে খুঁজতে যায়, সে ম্যানেজমেন্টের কোনো একটা টপিক নিয়ে হয়তো তার আগ্রহ, সে ওইটা নিয়ে থিসিস করবে, তখন তার জব সেক্টর ওইটাতে যাবে। সো জি স্যার। শুনতে পারছো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, স্যার তাহলে হ্যালো? জি স্যার। স্যার আমি যদি একটু সাম আপ করি তাহলে কি স্যার ব্যাপারটা, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? স্যার হ্যালো? শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, এই যে তার এখন মানে শুনতে হচ্ছে- পাচ্ছি, বলো। স্যার তার মানে হচ্ছে আমি যদি ব্যাপারটা সাম আপ করি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি মাস্টার্স যে সাবজেক্টই করি না কেন, আমার হচ্ছে আমি থিসিসটা যে সাবজেক্টে আর কি যেই টপিকস এর উপরে করব, বা আমি স্পেশালাইজেশন যে টপিকসটার উপরে নিব, আমার সেটার উপরে আমার জব ডিপেন্ড করবে, এই তো স্যার? তার মানে আবার হারাই গেছে আমার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা বলো, তুমি মাস্টার যে সাবজেক্টেই করো না কেন, তারপর? স্যার আমি মাস্টার যে সাবজেক্টই করি না কেন আর কি, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি স্পেশালাইজেশন যে টপিকস এর উপরে নিব, মানে হচ্ছে আমি থিসিস যে টপিকস এর উপরে করব, সেটাই হচ্ছে এখানে প্রাইম ইম্পর্টেন্স। হ্যাঁ, প্রাইম ইম্পর্টেন্ট। তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে জিনিসটা। স্যার আমরা আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার আমরা যখন কি যখন মাস্টার্সের জন্য কোর্স খুঁজি, তখন তো স্যার আমরা জানি যে দুইটা স্ট্রিমে হয়, লাইক হচ্ছে স্যার কোর্স বেসড মাস্টার্স বা হচ্ছে থিসিস বেসড মাস্টার্স। স্যার সেই ক্ষেত্রে স্যার নরওয়ের সিচুয়েশনটা কেমন বা প্রিন্সিপালটা কেমন স্যার? নরওয়েটা সম্পূর্ণ থিসিস বেসড, তোমাকে থিসিস করতেই হবে, মাস্ট। না, তার মানে হচ্ছে স্যার আমার অন্যান্য সেমিস্টার গুলোতে, মানে হচ্ছে ফার্স্ট 2 হ্যালো? সেমিস্টার বা ফার্স্ট 3 সেমিস্টার, সেই ক্ষেত্রে কি স্যার আমার, হ্যালো স্যার? বলতে চাচ্ছি নরওয়েটা সম্পূর্ণ থিসিস বেসড, তোমাকে থিসিস করতেই হবে, এটা মাস্ট। না স্যার, থিসিস করতে হবে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেমন আমার তো পুরো ফুললি 2 ইয়ার্স কি থিসিস করতে হবে নাকি জাস্ট শুধু একটা সেমিস্টারে থিসিস করতে হবে এবং অন্যান্য সেমিস্টার গুলো কোর্স বেসড হবে? না না, শুধু একটা সেমিস্টার। যেমন এটা আমি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে জি স্যার। 4টা সেমিস্টার। তোমার 4টা সেমিস্টারের মধ্যে প্রতি সেমিস্টারও তোমার 30 ক্রেডিট করে, অর্থাৎ 2 বছরে তোমার 120 ক্রেডিট। 120 ক্রেডিটের মধ্যে লাস্ট সেমিস্টারে থিসিস এন্ড শুধু থিসিসের উপরই হচ্ছে তোমার 30 ক্রেডিট। আর স্যার। প্রথম 3 সেমিস্টারে তোমার যে 90 ক্রেডিট, এটাতে হচ্ছে তোমার প্রতি সেমিস্টারে 4টা করে সাবজেক্ট নিতে হবে। প্রতিটা সাবজেক্টে তোমার 7.5 ক্রেডিট করে থাকবে, সো পার সেমিস্টারে তোমার 30 ক্রেডিট করে, 3 সেমিস্টারে 90 ক্রেডিট হবে। এই 90 ক্রেডিট যখন কমপ্লিট হবে, তখন তুমি লাস্ট সেমিস্টারে মাস্টার্সের থিসিসটা নিতে পারবা, থিসিসে বাকি 30 ক্রেডিট থাকবে। জি স্যার। আমার মনে হয় স্যার, দর্শক এই জিনিসটা ক্লিয়ার। আরো কোশ্চেন আছে মিজানের? হ্যাঁ, করো। হ্যাঁ স্যার, আমার আরো একটা দুটো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার আসলে আমাদের মাস্টার, শিওর স্যার। স্যার আমাদের তো স্যার 2 ইয়ার্স মাস্টার্স, সো স্যার আমাদের 2 ইয়ার্স মাস্টার্সটা শেষ করার জন্য ম্যাক্সিমাম টাইম লিমিট কতদিন থাকে নরওয়েতে সাধারণত? ম্যাক্সিমাম টাইম লিমিট থাকবে তোমার 3 ইয়ার্স। তোমার 2 ইয়ার্স এর মাস্টার্স তুমি 3 ইয়ার্স এর মধ্যে শেষ করতে পারবে।
আর নরওয়েতে আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে ধরো তোমার পরীক্ষাগুলা যখন হয়, পরীক্ষাগুলো ধরো মে মাসের মধ্যে তোমার প্রথম সেমিস্টারের পরীক্ষাগুলো তোমার নভেম্বরের মধ্যে হয়ে যাবে। ধরো কোনো কারণে তুমি নভেম্বরে পরীক্ষা দিতে পারলা না, যে কোনো ঝামেলা হইতেই পারে, তুমি যে কাজটা করবা পরীক্ষাতে অ্যাটেন্ড করবা, কিন্তু অ্যাটেন্ড করে জাস্ট সাদা খাতা জমা দিয়ে আসবা। হ্যালো? জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, সো পরীক্ষাতে অ্যাটেন্ড করে তুমি জাস্ট সাদা খাতাটা জমা দিয়ে চলে আসতে পারবা। সেই ক্ষেত্রে সুবিধা কি, ধরো তুমি যদি পরীক্ষা একদমই না দাও, তাহলে ধরো এই নভেম্বরের পরীক্ষা তোমাকে আবার দিতে হবে পরের বছরের নভেম্বরে গিয়ে। বাট তুমি যদি সাদা খাতা জমা দিয়ে আসো, তখন তোমাকে ওরা করবে কি 2 মাস পরে ওই পরীক্ষাটা আবার দেওয়ার সুযোগ দিবে। অর্থাৎ নভেম্বরে একটা সাবজেক্টের পরীক্ষা হইলে তুমি যদি পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে আসো, তুমি জানুয়ারি মাসে আবার ওই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবা। এন্ড এই জিনিসটা কখনোই তোমার ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা থাকবে না, তোমার ট্রান্সক্রিপ্টে নরমাল প্রোগ্রেশন দেওয়া থাকবে। আর আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা সাবজেক্ট তুমি চাইলে পরের বছর আবার এটাকে ইমপ্রুভমেন্ট পরীক্ষা হিসেবে দিতে পারো। ধরো কোনো একটা সাবজেক্টে যে কোনো সমস্যার কারণে তোমার হয়তো সি চলে আসছে বা ডি চলে আসছে, যেটা আসলে তোমার জন্য অ্যাকসেপ্টেবল না, তুমি তখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে পরের সেমিস্টারে গিয়ে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আবার যখন থার্ড সেমিস্টার আসবে, অর্থাৎ সেম টাইম লাইনে তুমি আবার ওই পরীক্ষাটা ইমপ্রুভমেন্ট হিসেবে দিতে পারবা, এবং এইটাও তোমার ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা থাকবে না। তোমার পরে যদি ইমপ্রুভমেন্ট হয়, তাহলে ওই ইমপ্রুভ রেজাল্টটা নরমাল রেজাল্ট হিসেবেই ট্রান্সক্রিপ্টে দেওয়া থাকবে। এটা একটা বিশাল সুযোগ স্যার। হ্যাঁ, এটা একটা বিশাল সুযোগ। তো তোমার যদি কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হয়েও যায়, ইট ডাজন্ট ম্যাটার, ইউ উইল হ্যাভ অ্যানাদার চান্স টু ডু ইট। শিওর স্যার। আর কোনো কোশ্চেন আছে? না, ইটস ওকে, ইটস অল অ্যাবাউট ফিনিশ। থ্যাংক ইউ মিজান, খুব ইনসাইটফুল ছিল তোর কোশ্চেনগুলো, কারণ নরমালি ও যে কোশ্চেনগুলো করছে সবাই আমরা সেটা জানতে চাই, কারণ সবাই এই বিষয়টাতে আগ্রহী। মিজান আমাদের সাথে থাকবে ব্যাক স্টেজে, মিজানকে আবার একটু পর আমরা জয়েন করাবো। এখন স্যার আরেকজন জানতে চেয়েছে স্যার, ওভারঅল ফাইন্যান্সিয়াল কস্টিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তো কস্টিং নিয়ে যে স্যার একটু আমাদেরকে ক্লিয়ার করতে স্যার। আচ্ছা, কস্টিং বলতে নরওয়েতে কোনো কস্টিং নাই, একদম সত্যি কথা যেটা। নরওয়েতে পড়াশোনার জন্য কোনো খরচ নাই। আমরা পার সেমিস্টারে যে ফিটা দেই, এটা আসলে সেমিস্টার ফি না, এটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ রেজিস্ট্রেশন ফি বলতে পারো, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 6 থেকে 7,000 টাকা, বুঝতে পারছো? প্রতি সেমিস্টারে আমরা এই ফিটা পে করি। এন্ড এই ফিটার মধ্যেও তোমার ধরো তুমি যে প্রিন্ট করবা, লাইব্রেরিতে প্রিন্টিং এর সুযোগ সুবিধা সবগুলার, এই প্রিন্টিং এর ফিটাও তোমার এই ফি এর মধ্যে ইনক্লুডেড থাকে। তারপরে হচ্ছে তোমার এই যে আমাদের যে স্টুডেন্ট ইউনিয়ন গুলো আছে, স্টুডেন্ট ইউনিয়ন গুলাতে ছোট্ট একটা ফি দিতে হয়। অর্থাৎ সবকিছু মিলে জাস্ট প্রতি সেমিস্টারে আমাদের 5 থেকে 7,000 টাকা, আবার কিছু দুই একটা সেমিস্টারে বাংলাদেশ টাকা 10,000 টাকা। একটা কোশ্চেন হচ্ছে স্যার, আপনি দেশে যাওয়ার আগে আমরা নরমালি অনেক কান্ট্রি গুলো, কানাডার মতো কান্ট্রি দেখি যে স্যার আপনার ব্যাংক সেফটি বা ব্যাংক অ্যাকাউন্টে 25 থেকে 30, অনেক ক্ষেত্রে 40 লাখ টাকা দেখাইতে হয়। সেক্ষেত্রে স্যার নরওয়ে বা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি গুলো কি হয়? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, আপনি স্যার যেহেতু ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন অফ নরওয়ে, আপনি ওটার কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করুন। আচ্ছা, সো প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে হ্যাঁ, নরওয়ে যাওয়ার আগে ফান্ডিংটা একটা আসলে ইস্যু হয়। সেটা হচ্ছে নরওয়েতে যখন তুমি অ্যাপ্লাই করবা, নরওয়ের অ্যাপ্লাই সেশন হচ্ছে তোমার অক্টোবরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত। সো এই সময়ে অ্যাপ্লাই করার সময় তোমার যে কাজটা করতে হয়, একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, যেটা বাংলাদেশি টাকায় 12 লাখ টাকার মতো, 12 লাখ টাকার একটা স্টেটমেন্ট। এন্ড সুবিধা হচ্ছে এই স্টেটমেন্টটা যে তোমারই হইতে হবে ব্যাপারটা ওইরকম না, তুমি যে কারো একটা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে দেখাইতে পারবা, ঠিক আছে? সেটা ধরো আমি যদি এখন টাকা দেখেছি তাহলে আমি, হ্যাঁ, এটা ব্যাংক স্টেটমেন্ট, 12 লাখ টাকা জাস্ট একটা স্টেটমেন্ট, আর কিছুই না। এটা তুমি যারটা খুশি দেখাইতে পারবা। ধরো আমি এখন চাইলাম আমি মিজানের স্টেটমেন্ট দেখাই দিলাম, মিজানের অ্যাকাউন্টে 12 লাখ টাকা আছে, আমি ওই অ্যাকাউন্টের টাকাটাই আমি ওইটা স্টেটমেন্ট হিসেবে দেখাইতে পারবো যে মিজান আমার ধরো কাজিন হয়, আমার পড়াশোনার জন্য মিজান এই টাকাটা খরচ করতে রাজি, এইরকম একটা স্টেটমেন্ট আমি দেখাই দিতে পারি। এন্ড এই স্টেটমেন্টটা আসলে অত ইম্পর্টেন্ট না এই কারণে, প্রথমে বলি এটা কেন ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে ওরা দেখতে চায় তোমার ওখানে যে 12 লাখ টাকা তোমার আছে কিনা। অর্থাৎ তুমি যখন এই ভিসা পাবা, ভিসা পাওয়ার আগে তোমাকে নরওয়ের অ্যাকাউন্টে এই 12 লাখ টাকা পাঠাই দিতে হবে, বুঝতে পারছো? সো যেহেতু তোমাকে টাকাটা পাঠাই দিতে হবে,
তার কারণে আসলে স্টেটমেন্টটার তো কোনো ভ্যালু নাই, কারণ তুমি তো টাকাটা পাঠাই দিচ্ছ, ওরা ক্যাশ টাকাটা পেয়ে যাচ্ছে। কিন্তু তারপরও তোমার এই ব্যাংক স্টেটমেন্ট ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া অ্যাপ্লাই করলে তোমাকে রিজেক্ট করে দিবে। এটার কারণ হচ্ছে, ধরো তোমাকে ওরা স্টেটমেন্ট ছাড়াই অ্যাপ্লাই করার সুযোগ দিল, তুমি অ্যাপ্লাই করলা, তোমার অ্যাডমিশন হলো, তারপর তুমি বললা আমার কাছে তো 12 লাখ টাকা নাই, সো আমি যাইতে পারবো না। তখন হয় কি, ওদের একটা সিট অনেক সময় নষ্ট হয়ে যায়, বা ওদের ওই যাকে ওরা ওয়েটিং এ রেখে দিছে ওয়েটিং থেকে আবার টানতে হয়। এই কারণে এই ফিনান্সিয়াল প্রবলেম যাতে কারো না হয়, কেউ যাতে এটা বলতে না পারে, এই জন্য ওরা প্রথমেই একটা স্টেটমেন্ট নিয়ে নেয় যে হ্যাঁ আমার কাছে 12 লাখ টাকা আছে, আমি ওখানে পড়তে যেতে পারবো। আর স্যার যে টাকাটা, হ্যাঁ লিজেন বলো। স্যার তার মানে হচ্ছে স্যার এটা আমরা অ্যাপ্লিকেশন প্রসেসের সময় আমাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে, এই তো স্যার? হ্যাঁ, এন্ড আরেকটা সুবিধা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটার কোনো টাইম লিমিট নাই। অর্থাৎ তুমি যেদিন ব্যাংক স্টেটমেন্টটা তুলবা, তার 1 সপ্তাহ আগেও যদি তুমি ব্যাংকে 12 লাখ টাকা রেখে দাও, 1 সপ্তাহ পরে স্টেটমেন্ট তুলো, তাহলেও কোনো সমস্যা নেই। রাইট স্যার। অর্থাৎ ওরা তোমার কোনো প্রুফ অফ ফান্ড দেখতে চাবে না, ইভেন এই টাকাটার কোনো ম্যাচুরিটি লেভেলও ওরা দেখতে চাবে না, জাস্ট তোমার অ্যাকাউন্টে 12 লাখ টাকা আছে, দ্যাটস এনাফ। স্যার টাকাটা জমা দেওয়ার পরে আপনি যখন স্যার ভিসা নিয়ে নরওয়ে যাবেন স্যার, তারপর কতদিনের মধ্যে টাকাটা আপনাকে ব্যাক করে দিবে? আচ্ছা, এটা ভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে তুমি যেদিন নরওয়েতে ঢুকবা, অর্থাৎ ভার্সিটিতে রিপোর্ট করবা, রিপোর্ট করার 2 দিনের মধ্যে তোমাকে ফুল টাকা ব্যাক করে দিবে, অর্থাৎ 12 লাখ টাকাই তোমাকে ব্যাক করে দিবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা তুমি যাওয়ার পরে 2 দিনের মধ্যে অর্ধেক টাকা তোমাকে ব্যাক করে দিবে, বাকি অর্ধেক টাকা তোমার যখন ব্যাংক অ্যাকাউন্ট হবে ওই ব্যাংক অ্যাকাউন্টে ব্যাক করবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট হইতে তোমার মোটামুটি মাসখানেকের একটু বেশি লাগে। সো মনে করো 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি ফুল টাকা ফেরত পেয়ে যাবে, এটা নরওয়ের যেখানেই তুমি যাও, ওটা শিওর। এন্ড সুবিধা হচ্ছে ওরা পুরো টাকাটাই তোমাকে ফেরত দিবে, কোনো কস্ট বা কোনো কিছুর জন্য কোনো টাকা ওরা কাটবে না। জি স্যার। বুঝতে পারছো? তাহলে স্যার এটা স্যার আমাদের সাথে সবার ক্লিয়ার হলো স্যার, এই টাকার বিষয়টা, যে টাকাটা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমি যতটুকু জানি স্যার, ইউরোপিয়ান রিজিয়নে স্যার জার্মানি এবং নরওয়েতে মনে হয় এখন পর্যন্ত টিউশন ফি ফ্রি আছে, অন্যান্য দেশগুলোতে মনে হয়। এছাড়া আরেকটা দেশ আছে, আমি জানি না তোমরা লুক্সেমবার্গের নাম শুনছো না? লুক্সেমবার্গেও কোনো টিউশন ফি নাই, ওটা ফ্রি। এছাড়া অস্ট্রিয়া আছে, অস্ট্রিয়াতেও কোনো টিউশন ফি নাই, বাট প্রবলেম হচ্ছে অস্ট্রিয়া আমাদেরকে ভিসা দেয় না, একদম সোজা বাংলায় কথা যেটা। আচ্ছা, ঠিক আছে। একজন জানতে চেয়েছে স্যার সেখানে নরওয়েতে স্যার স্কলারশিপ দেয় কিনা? না, স্কলারশিপ দেয় না, কারণ তোমার যেহেতু টিউশন ফি নাই, ওরা কিসের উপর স্কলারশিপ দিবে? যেমন ফিনল্যান্ডে যে কাজটা করে, তোমার টিউশন ফি ধরো বছরে 12 লাখ টাকা, ওরা তোমাকে 50% স্কলারশিপ দিল, যে হ্যাঁ তোমার 50% স্কলারশিপ, বছরে 6 লাখ টাকা খরচ হবে। এখন নরওয়েতে তোমার যেহেতু টিউশন ফি নাই, ওরা স্কলারশিপটা দিবে কিসের উপর? আচ্ছা, আরেকজন স্যার লাইফ স্যার এক্সপেন্স কেমন হয় মান্থলি ওখানে থাকার জন্য? এক্সপেন্সটা যদি বাংলাদেশি টাকায় আমি বলি, এক্সপেন্সটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপর। ধরো মেইন এক্সপেন্সটা যায় হচ্ছে হাউজিং এ। এখন ধরো হাউজিং গুলো আছে 36,000, 44,000, 54,000, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে 32,000-এরও হাউজিং আছে, আমি বাংলা টাকায় বলতেছি, ঠিক আছে? এখন যেই ছেলেটা 32,000 টাকার হাউজিং এ থাকে তার এক্সপেন্স, আর যে ছেলেটা 54,000 টাকার হাউজিং এ থাকবে তার এক্সপেন্স তো অবশ্যই সেম না, তাই না? আবার তোমার প্রত্যেকটা জিনিসের ওদের সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা স্টুডেন্ট প্রোডাক্ট আছে। স্টুডেন্ট প্রোডাক্ট বলতে ধরো তুমি আলু কিনতে যাবা, আলু কিনতে গেলে বাংলাদেশি টাকায় 290 টাকা কেজির আলু আছে, আবার বাংলাদেশি টাকায় শুধু 80 টাকা কেজিরও আলু আছে। একটা ধরো খুব নর্মাল ভাবে প্যাকেট করা, এটা আমাদের স্টুডেন্টদের জন্য, আর একটা ধরো একটু ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের খুব সুন্দরভাবে প্যাকেট করা। এখন ভাই ভিতরে তো আলুই, তাই না? রান্না করলে ওইটা তো আলুই থাকবে, তোমার তো দরকার নাই 300 টাকা কেজির আলু খাওয়া, তুমি 90 টাকারটাই খাও, যেটা আমরা সবাই খাই। অর্থাৎ স্টুডেন্ট প্রোডাক্ট গুলোই আমরা কিনি। এন্ড এটার মধ্যে কোনো ধরনের কোনো কোয়ালিটির ভিন্নতা নাই যে তুমি 300 টাকা কেজির আলু কিনবা এই জন্য ওইটার কোয়ালিটি অনেক ভালো হবে, ওইটার টেস্ট অনেক ভালো হবে, ব্যাপারটা মোটেও এরকম না। কারণ নরওয়েতে ওরা এই জিনিসগুলো এত ভালোভাবে হ্যান্ডেল করে যে তুমি বাজে কোনো জিনিস কোনোদিন বিক্রি করতে পারবে না। সো সবকিছুর কোয়ালিটি সেম, এটা ডিপেন্ড করে তুমি কিভাবে চলতে চাও। আর আরেকটা যেটা বলো। হ্যালো স্যার, এখন ফাহাদ আটকে গেছে মেবি স্যার। আচ্ছা, ফাহাদ আটকে গেছে এখন। স্যার আচ্ছা, এই ফাঁকে স্যার আমি একটা স্যার কোশ্চেন করি, সেটা হচ্ছে স্যার আপনি যে লুক্সেমবার্গের কথা বললেন স্যার, সেটা তো স্যার বাংলাদেশে মেবি এমবাসি নাই বা এরকম কিছু একটা আমাদের জানা মতে।
যেমন ফিনল্যান্ডের এমবাসিও তো বাংলাদেশে নাই, সো এটার জি, জন্য স্যার। তোমাকে ইন্ডিয়া যেতেই হবে। আচ্ছা স্যার। স্যার আরেকটা জিনিস যেটা স্যার আমার জানা ছিল, সেটা হচ্ছে যে স্যার, আহ, যেমন আমরা যেমন স্যার অনেক দেশে তো মেইনলি আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে স্যার আর কি প্রুফ অফ ফান্ড দেখানো এবং ব্যাংকে যে টাকাটা আছে ওটার একটা ম্যাচুরিটি দেখানো। এটা তো স্যার আমাদের মেইন প্রবলেম হয়ে যায় অনেক দেশে যাওয়ার জন্য, স্পেশালি কানাডাতে যাওয়ার জন্য। বাট এই যে স্যার আপনি যে নরের কথা বললেন, সেটা তো আপনি বলেছেন কোনো ম্যাচুরিটি নেই, বাট সেটা ব্যাংকে দেখাইতে হবে। বাট স্যার যাদের সঞ্চয়পত্র টাইপের আছে তারাও তো দেখাতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি যেহেতু তোমার আলটিমেটলি টাকাটা পাঠাইতেই হবে পরবর্তীতে ভিসার আগে, জি স্যার। তো ওরা তো আর এটা দেখবে না যে টাকাটা তুমি সঞ্চয়পত্র থেকে পাঠাইছো নাকি ক্যাশ টাকা পাঠাইছো, ওরা তো টাকা পাচ্ছে। সো যার কারণে তুমি যখন অ্যাপ্লাই করার সময় ব্যাংক স্টেটমেন্ট দেখাবা, ওইটা তুমি সঞ্চয়পত্র দেখাইতে পারো, ওইটা তুমি ফিক্সড ডিপোজিট দেখাইতে পারো, ওইটা তুমি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে দেখাইতে পারো। ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। বুঝতে পারছো? স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। এর আগে আচ্ছা স্যার আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, সেটা একজন করেছে, সেটা হচ্ছে স্যার ওই নরওয়েতে স্যার একটু আগে আপনি স্যার এক্সপেন্সের কথা বলছেন, এখানে বলছে স্যার মাস্টার্স যদি কেউ করে, মাস্টার্স করার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে নরওয়ে খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি। তুমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসলে নরওয়েতে লিভিং এক্সপেন্স বিয়ার করা অনেক টাফ হয়ে যাবে, অলমোস্ট ইম্পসিবল যদি তুমি খুব রিচ না হও। সো আমাদের সবারই আসলে পার্ট টাইম জবটা করে আমরা আমাদের এক্সপেন্সটা বিয়ার করি। পার্ট টাইম জবের যে ব্যাপারটা হচ্ছে, তুমি মান্থলি 80 ঘন্টা জব করতে পারবা মান্থলি। এটার কোনো উইকলি হিসাব নাই যে আমার উইকলি 20 ঘন্টা করে করতে হবে। তোমার মাসে 80 ঘন্টা হইলেই হইলো। মোটামুটি 85 ঘন্টার মতো করলে তোমাকে আর পুলিশ ঝামেলা করবে না আর কি। তো এরকম 80 ঘন্টার মতো জব যদি করো, তোমার মান্থলি বাংলাদেশি টাকায় 1,20,000-এর মতো আসে ইনকাম। এর মধ্যে তোমার 15 থেকে 16 হাজার টাকা ট্যাক্স যাবে, আর ট্যাক্স যাওয়ার পরে তোমার 1 লাখের একটু বেশি থাকে, ধরে নাও 1 লাখ থাকে তোমার হাতে। তো এর মধ্যে তুমি যদি নর্মাল ভাবে চলাফেরা করো, ধরো যেটুক তোমার দরকার, যে 36,000 টাকার একটা বাসায় তুমি থাকলা, ধরো 8-10 হাজার টাকা যাবে তোমার খাওয়া খরচ, আর ধরো 4-5 হাজার যাবে তোমার ট্রান্সপোর্টেশন খরচ। সো তুমি চাইলে খুব ইজিলি 50,000 টাকার মধ্যে তোমার যত এক্সপেন্স আছে সবকিছু বিয়ার করতে পারবা, তোমার মাসিক 50,000 টাকা সেভিংস থাকবে, এন্ড এরপর এটা দিয়ে তুমি যা খুশি করো। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এখানে নরওয়েতে স্যার মাস্টার্স করার পরে পিআর পাওয়ার সম্ভাবনাটা কি? কেউ যদি সেখানে স্থায়ী নাগরিক হতে চায় সেক্ষেত্রে স্যার এখন পসিবিলিটিটা কতটুকু? আচ্ছা, প্রসিডিউরটা আসলে যদি তুমি প্রসিডিউরটা বলো, তাহলে প্রসিডিউর খুব সিম্পল। তোমার মাস্টার্স শেষে তোমাকে 1 বছরের জব ভিসা দিবে ওরা, এটাকে ওরা বলে জব সিকিং ভিসা। 1 বছরের জব সিকিং ভিসার মধ্যে তুমি যদি জব পেয়ে যাও, তাহলে 3 বছর পর পিআর। নরওয়ের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, নরওয়েতে একবার যদি তুমি জব পেয়ে যাও, তোমার জব কখনো যাবে না, যদি না তুমি খুব বড় ধরনের কোনো ক্রাইম করো, তাহলে জব তাহলে স্যার যাবে। নরওয়েতে কোনো জব যায় না। খুব ভালো জব সিকিউরিটি আছে। হ্যাঁ, জব সিকিউরিটি খুবই ভালো, যার কারণে তুমি যখন একটা জব পেয়ে যাবা, ওই জবে তুমি 3 বছর নরওয়েতে থেকে জব করলে 3 বছর পর তোমার পিআর, এটা গ্যারান্টিড। আরেকটা ভালো জিনিস হচ্ছে, দুনিয়ার প্রায় সব দেশেই পিএইচডিটা কিন্তু স্টুডেন্টশিপ, কিন্তু নরওয়েতে পিএইচডিটা স্টুডেন্টশিপ না, নরওয়েতে পিএইচডিটা হচ্ছে জব। তুমি পার মান্থ বাংলাদেশি টাকায় প্রায় ট্যাক্স দেওয়ার পরেও বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লাখ টাকা তোমার স্যালারি থাকবে ওখানে। তো এইটা জব হিসাবে কাউন্ট হওয়ার কারণে তুমি যদি পড়াশোনা শেষে পিএইচডিও ম্যানেজ করতে পারো, তাইলেও পিএইচডি 3 বছর 4 বছর পিএইচডি শেষে অটোমেটিক তোমার পিআর হয়ে যাবে। জি স্যার, এটা একটা আরেকটা ভালো। জানতে চাই স্যার, এখানে নরওয়ে ছাড়া ইউরোপিয়ান কান্ট্রি আর কোন কোন কান্ট্রি আপনি প্রেফার করেন? আচ্ছা, এই সব প্রেফারেন্সটা ধরনের সুযোগ সুবিধা দিয়ে পাওয়া যাবে আপনার মতে? হ্যাঁ, নরওয়ে ছাড়া এই প্রেফারেন্সটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে তোমার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর। আমি যেটা বলবো, যেমন সুইডেনে আমাদের সাবজেক্ট আছে, খুব ভালো কিছু সাবজেক্ট আছে, কিন্তু সুইডেনের প্রবলেম হচ্ছে, সুইডেনে মাস্টার্স করতে হলে তোমার 2 বছরে অলমোস্ট প্রায় 25 লাখের বেশি খরচ হবে। বুঝতে পারছো? সো তুমি যতই তোমার সাবজেক্ট ভালো থাকুক, যতই তোমার মন মতো সাবজেক্ট থাকুক, তোমার যদি 25 লাখ টাকা বিয়ার করার মতো অবস্থা না থাকে, তাহলে কিন্তু তুমি ওখানে যেতে পারবা না। রাইট স্যার। যেমন নরওয়েতে টিউশন ফি নাই দেখে আমরা পার্ট টাইম জব করে খুব সুন্দর মতো সবকিছু এক্সপেন্স বিয়ার করে আমরা ইভেন দেশেও টাকা পাঠাইতে পারি। এখন যদি তোমার সুইডেনে যাও, সুইডেনে তো তুমি এটা জীবনেও তোমার পসিবল হবে না। বুঝতে পারছো? সো তোমাকে সুইডেনে যাইতে হলে তোমাকে আগে থেকে এটা এনশিওর করতে হবে যে আমার 2 বছর পড়াশোনার জন্য 26 লাখ টাকা আছে। ঠিক সেম ওয়েতে ফিনল্যান্ডে আমাদের সাবজেক্ট আছে, ডেনমার্কে আমাদের সাবজেক্ট আছে, ইভেন ডেনমার্কের যে টেকনিক্যাল ইউনিভার্সিটি, এটাতে আমাদের মেরিটাইমের খুব ভালো ভালো কিছু সাবজেক্ট আছে।
লাকিলি আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে, আমি যখন আমাদের সেকেন্ড সেমিস্টারে ছিলাম, তখন আমরা আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে ডেনমার্কের একটা টেকনিক্যাল মেরিটাইম কনফারেন্সে অ্যাটেন্ড করছিলাম। আমরা ছিলাম একমাত্র টিম যারা মাস্টার্সের স্টুডেন্ট ছিলাম, বাকি সবাই ছিল পিএইচডি স্টুডেন্ট। ইট ওয়াজ মানে লাইক এ ড্রিম কাম ট্রু, বুঝতে পারছো? তো তখন ওই জায়গায় যাওয়ার পর আসলে মেরিটাইম সেক্টরের অনেক কি বলবো, খুব বড় বড় কিছু মানুষের সাথে দেখা হয়েছিল। কেউ কেউ সুইডেনের এই যে আমাদের যে ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, ওখান থেকে কিছু স্টুডেন্ট ছিল যারা ওখানে মাস্টার পিএইচডি করতেছে, বা ডেনমার্কের মেরিটাইমের যে ওদের মিনিস্ট্রির কিছু লোকজন ছিল। তো ওখানে যে জিনিসটা দেখছি যে ওদের মেরিটাইম সেক্টরটা আসলে অনেক রিচ, ঠিক আছে? ওখানে যদি তুমি মেরিটাইমের কোর্স করো, তোমার জব অপরচুনিটি অনেক হিউজ থাকে। কিন্তু ব্যাপারটা ওই যে ওইটাই, ডেনমার্কেও তোমার টিউশন ফি অনেক হাই। সো তুমি যদি এই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারো, তাহলে আমি অবশ্যই বলবো ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু অ্যাপ্লাই। বাট এনশিওর ফার্স্ট যে তোমার এই খরচটা বিয়ার করার মতো সামর্থ্য আছে। কারণ এখানে আসবা, পার্ট টাইম জব করে তুমি কোনোদিনও আসলে এটা ম্যানেজ করতে পারবা না। সো আলটিমেটলি 6 মাস পরে তুমি ফ্রাস্ট্রেশনে ভোগা শুরু করবা, তখন কোনো কিছুই হবে না। কারণ যত কিছুই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পড়ালেখার তো কোনো বিকল্প নাই। তুমি যদি পড়াশোনা না করো, তাহলে যতই টিউশন ফি থাকুক না থাকুক, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। আচ্ছা, এখানে স্যার আরেকটি কোশ্চেন স্যার। এখানে স্যার আপনার অ্যাচিভমেন্টের মধ্যে আমরা দেখছি স্যার আপনি লিভারপুলের জন মোরস ইউনিভার্সিটিতে এরাসমাস স্কলারশিপ পেয়েছেন। এটা সম্পর্কে যদি স্যার আমাকে একটু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এক্সচেঞ্জ প্রোগ্রাম। ইরাসমাসের দুই ধরনের প্রোগ্রাম আছে, একটা হচ্ছে তোমার ফুল টাইম প্রোগ্রাম, আর আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম। সত্যি কথা বলতে কি, হয়তো এখানে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবে বা অনেকেই আমার স্টেটমেন্টটাকে ভালোভাবে নিবে না, বাট টু বি অনেস্ট দ্য ট্রুথ ইজ, আমি ইরাসমাসের যেই রেগুলার প্রোগ্রাম আছে, আই ডোন্ট লাইক ইট। কারণ হচ্ছে তোমার চারটা দেশের 4টি ইউনিভার্সিটিতে তুমি কোর্স করবা, কোনো জায়গাতেই তুমি আসলে স্থির হইতে পারবা না। তোমার একটা দেশে যাওয়ার পর ওখানে তোমার মোটামুটি ভাবে একটু সেটেল হইতে 2-3 মাস চলে যায়। তারপরে তুমি ওখানে 2-3 মাস থাকার পরে আবার নতুন একটা কান্ট্রিতে যেতে হচ্ছে। তুমি কোন জায়গায় কি করবা? ইভেন ধরো আমি এখন নরওয়েতে আছি, 2 বছরে মাস্টার শেষ করছি, আমার টার্গেট পুরো ক্লিয়ার। আমি নরওয়ের ভাষা শিখবো, নরওয়ের জবের জন্য অ্যাপ্লাই করবো, নরওয়েতে সেটেল হবো। তুমি যখন 4টা দেশে 4টা কোর্স করবা, 4 সেমিস্টার করবা, তুমি এরপর আলটিমেটলি যাবা কোন দেশে? কোন দেশ তোমাকে আবার ভিসা দিবে? বুঝতেছো প্রবলেমটা? যার কারণে ওই যতই ফান্ডিং থাকুক, যতই অপরচুনিটি থাকুক, আমার আসলে ওদের এই রেগুলার প্রোগ্রামটা পছন্দ না। এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা হচ্ছে তুমি তোমার ভার্সিটি থেকে যাবা, এক্সচেঞ্জ প্রোগ্রামে যখন যাবা তখনও তুমি সেম অ্যামাউন্টের ফান্ডিংটাই ওদের কাছ থেকে পাবা, বুঝছো? আর এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রামে গেলে তুমি 2টা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবা। অর্থাৎ তুমি লিভারপুলে পড়তে যাচ্ছ, লিভারপুলের থেকেও একটা সার্টিফিকেট পাবা, তুমি তোমার ইউনিভার্সিটি থেকেও একটা সার্টিফিকেট পাবা। এই ডুয়েল সার্টিফিকেটটা তোমার জব সেক্টরের ক্ষেত্রে অনেক হিউজ কাজে দেয় আর কি। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। মিজান, তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না না স্যার, তাহলে স্যারকে কিছু বলুন। না স্যারের ব্যাপারটা হচ্ছে, স্যারের গ্রুপের সাথে আমরা সেই ছোটবেলা থেকেই আছি, লাইক হচ্ছে আরো 3-4 বছর আগে থেকে। তো অনেক কিছুই ক্লিয়ার। তো যে কয়টা জিনিস ছিল স্যারের থেকে আজকে জেনে নিলাম স্যার, এটা খুবই ভালো ছিল স্যার ইনফরমেশন গুলা। বিশেষ করে স্যার সাদা খাতার আইডিয়াটা স্যার সেরা স্যার, এটা আসলে বেস্ট। হ্যাঁ, এটা বেস্ট। আমি এটা অনেক কাজে লাগাইছি। কারণ তুমি যখন একবার পরীক্ষা দিতে যাবা, তোমার প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা থাকে, 4 সপ্তাহের ব্যবধানে 4টা পরীক্ষা। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা সাবজেক্টে হয়তো আমার প্রিপারেশন একটু কম, ঠিক আছে? তো আমার দরকার কি ওই পরীক্ষাটা দেওয়া? আমি করতাম কি, ওই পরীক্ষাটা স্কিপ করতাম, পরীক্ষা দিতে যাইতাম। যে নরওয়েতে সিস্টেম হচ্ছে তুমি পরীক্ষা হল থেকে আধা ঘন্টার আগে বের হইতে পারবা না। তো ওই আধা ঘন্টা আমি সবাইকে দেখতাম কারা কারা পরীক্ষা দিচ্ছে, টিচারদের সাথে একটু মজা করতাম, মজা টজা করে আধা ঘন্টা পরে সাদা খাতা জমা দিয়ে চলে আসতাম। এরপরে সুন্দর মতো 2 মাস পরে যখন আবার চান্স দিত ওরা পরীক্ষা দেওয়ার, সুন্দর মতো 2 মাস পরে গিয়ে পরীক্ষাটা দিয়ে চলে আসতাম। আমার রেজাল্ট আরো ভালো হইতো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল লাস্ট স্যার, যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্যার, একটা লাস্ট একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে স্যার, এখানে পরীক্ষা পদ্ধতিটা কেমন? এটা কি আমাদের মতো ট্রেডিশনাল, না এমসিকিউ টাইপের, নাকি অনলাইনে হয় এরকম? সবকিছুর মিশ্রণ। যেমন হচ্ছে নরওয়েতে মানে তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে 3টা পদ্ধতিতে, মানে 3টা ধাপে হয় তোমার পুরো ব্যাপারটা। সেটা হচ্ছে তোমাকে প্রথমে 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার পার্সোনাল অ্যাসাইনমেন্ট, যেটা তুমি একলা করবা। তারপরটা থাকবে হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা ক্লাসের ধরো 4-5 জনের একটা টিম হবে, সবাই মিলে করবা। আর এরপরে ফাইনালি পরীক্ষা। যে অ্যাসাইনমেন্ট গুলো থাকে, এই অ্যাসাইনমেন্টে কোনো মার্ক থাকে না।
অর্থাৎ তুমি তোমার পার্সোনাল অ্যাসাইনমেন্টে পাশ করলে তারপরে গ্রুপ অ্যাসাইনমেন্ট করবা, গ্রুপ অ্যাসাইনমেন্টে পাশ করলে এরপর তুমি মেইন পরীক্ষা দিবা, মেইন পরীক্ষাতেই তোমার পুরো গ্রেডিংটা থাকবে আর কি। আর পরীক্ষা পদ্ধতি সবগুলো সিস্টেমে হয়, যেমন আমাদের কোর্সের মধ্যে প্রথম সেমিস্টারে 3টা পরীক্ষা ছিল তোমার নর্মাল ট্রেডিশনাল এক্সাম, ওখানে গিয়ে দিতে হয়েছে, আর আরেকটা ছিল ওরাল, অর্থাৎ সম্পূর্ণ ওরাল এক্সাম, আর কোনো কিছু নাই, ইন্টারভিউ এর মতো। তুমি যাবা, ইন্টারভিউ হবে, ওইটার উপর গ্রেডিং করবে। সেকেন্ড সেমিস্টারে আবার অন্যদিকে চলে গেছে, সেকেন্ড সেমিস্টারে 4টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট অনলাইনের এক্সাম। অনলাইনের এক্সাম হচ্ছে প্রায় 9 ঘন্টার এক্সাম, সরি 8 ঘন্টা, সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত। এটা তুমি বাসায় বসে পরীক্ষা দিবা। সো তখন তোমাকে একটা কেস স্টাডি করতে দিবে, তুমি কেস স্টাডি করে আসলে পুরাটা নিজের মতো করে লিখে বিকাল 5টার আগে জাস্ট অনলাইনে সাবমিট করে দিবা, দ্যাটস ইট। সো প্রত্যেকটা সিস্টেমে পরীক্ষাগুলো হয়। আবার কিছু পরীক্ষা আছে, পরীক্ষাগুলো ট্রেডিশনাল হইলেও ওইটাও আবার 2টা সিস্টেমে হয়, সেটা হচ্ছে তোমার অর্ধেক এমসিকিউ, বাকি অর্ধেক রিটেন। জি স্যার, একদম কমন কোন সিস্টেম নাই। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, স্যার হাউ ইজ লাইফ ইন নরওয়ে? সরি কি? হাউ ইজ লাইফ ইন নরওয়ে স্যার? নরওয়ে লাইফটা কেমন স্যার? লাইফটা এখন আমাকে যদি জিজ্ঞেস করো, আই রিয়েলি এনজয়, ঠিক আছে। Because you are আমার travel freak. 2 বছর, আমার 2 বছরের যে টাইম, এটা আসলে খুবই ভালো গেছে। সরি বুঝি নাই কোশ্চেনটা আমার, বলো। অনেক জায়গায় বললাম ঘুরে আপনার ক্যাপশনে তো লেখা থাকে ট্রাভেল ফ্রিক। না, এটা আসলে ডিপেন্ড করে তোমার নিজের উপর। তোমার ধরো এক একজন এক এক জিনিসে এন্টারটেইনমেন্ট খুঁজে পায়। কেউ ওই জায়গায় খেলাধুলার সাথে যুক্ত থাকে, কেউ হয়তো পড়াশোনার সাথে বেশি যুক্ত থাকে। যেমন আমার সাথে যেই তুষার, তোমাদের 47 ব্যাচের তুষার স্যার, ও হচ্ছে আমাদের ভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সো ওকে লিটারালি আমি পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুই করতে দেখি নাই। ও কাজই করে একটা, সেটা হচ্ছে পড়াশোনা, ঠিক আছে। এখন আমার এন্টারটেইনমেন্টটা আমি খুঁজে পাইতাম হচ্ছে ট্রাভেলিং এ। আমার দেখা যেত কি উইকেন্ড আসলেই আমি কোনো না কোনো জায়গায় ট্যুরে চলে যেতাম। আর এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে আমার যে সুবিধাটা ছিল, সেটা হচ্ছে আমার বাইরে কোনো পার্ট টাইম জব করতে হয় নাই, আমাকে স্টুডেন্ট ইউনিয়ন থেকেই স্যালারি দিত। সো এটা লিটারালি আমাদের, আমরা যেহেতু ন্যাশনাল লেভেলে ছিলাম। স্টুডেন্ট ইউনিয়ন সম্পর্কে স্যার আমরা একটু জানতে চাচ্ছিলাম আগে কোশ্চেন। আচ্ছা, স্টুডেন্ট ইউনিয়নটা মেইনলি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, আমরা তাদেরকে নিয়ে কাজ করি আর কি। তো মেইনলি আমাদের কাজ হচ্ছে, ধরো নরওয়েতে যাতে কখনোই ওরা টিউশন ফিটা অ্যাড করতে না পারে। যদিও ওরা এটা করবে না, কারণ হচ্ছে মেইনলি নরওয়েতে ওরা এডুকেশনটাকে একটা মৌলিক অধিকার হিসেবে দেখে, এটা ওদের কাছে বিজনেস না। বাট তারপরও বিভিন্ন অনেক সময় অনেক ধরনের সরকার আসে যারা আসলে চায় টিউশন ফিটা অ্যাড করে দিতে। তো আমাদের আইএসইউ এর মেইন এজেন্ডাটাই হচ্ছে যে আমরা স্টুডেন্টদের স্বার্থটা সবার আগে দেখি। এই যে ধরো করোনা সিচুয়েশন হওয়ার কারণে স্টুডেন্টরা যখন পার্ট টাইম জবগুলো হারায় ফেলছে, তখন আমাদের মেইন কাজ হয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটির কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করা, যাতে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদেরকে হেল্প করে। অ্যান্ড এরপরে আইএসইউর এই কাজটার কারণে বর্তমানে প্রত্যেকটা ইউনিভার্সিটি যাদের যাদের জব চলে গেছে, যে স্টুডেন্টদেরকে, তাদেরকে 10,000 নক করে দিতেছে বাংলাদেশি টাকায়, যেটা প্রায় 1 লাখ টাকার সমান। এছাড়া নর্মালি গভর্নমেন্ট থেকে স্টুডেন্টরা কোনো ধরনের কোনো লোন নিতে পারে না স্টুডেন্ট থাকা অবস্থায়, কিন্তু যেহেতু এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন, যার কারণে আইএসইউ গভর্নমেন্টের সাথে বিভিন্ন মিটিং টিটিং করার পরে ইভেন এখন আমরা গভর্নমেন্ট থেকেও ফিনান্সিয়াল কিছু সুবিধা পাচ্ছি। সো আইএসইউর কাজটাই হচ্ছে এইটা, যে কোনোভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্বার্থটাকে মেনটেন করা। এছাড়া ধরো তোমার ভার্সিটিতে কোনো ধরনের কোনো প্রবলেম হইলো, তুমি কার সাথে যোগাযোগ করবা, কাকে বলবা? সো তখন আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে লোকাল ব্রাঞ্চ থাকে, তখন স্টুডেন্টরা এই লোকাল ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে যে আমার এই প্রবলেম হচ্ছে। তখন আইএসইউ দেখা যায় সরাসরি ভার্সিটির যে হায়ার অথরিটি আছে, যেটা নর্মালি স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারে না সবসময়, আইএসইউ ওদের পক্ষ থেকে ওই হায়ার অথরিটির কাছে যায়, তাদের কাছ থেকে যেটা সুযোগ সুবিধা ওইটা নিয়ে আসে আর কি। একটা প্রশ্ন হচ্ছে স্যার, বাংলাদেশের ওয়েদারের তুলনায় নরওয়েজিয়ান ওয়েদারটা খুবই কোল্ড, মানে একটা মানুষ যদি বাংলাদেশ থেকে নরওয়ে যায় তাহলে তার ওয়েদারের সাথে কোল্ড ওয়েদার, এটা আসলে অত ম্যাটার করে না। তুমি যখন শুনবা ধরো বাংলাদেশে 30 ডিগ্রি 32 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, আবার ওখানে যখন যাবা অসলোতে উইন্টারে ইজিলি -20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এখন তুমি যখন এটা শুনবা তখন তোমার কাছে মনে হবে বাবা গো, এটা তো অনেক বেশি। বাট বেসিক্যালি কি, বাংলাদেশে গরমটা বেশি লাগে কেন? সম্ভবত এটা হিউমিডিটি বেশি, যার কারণে তোমার গরম হোক ঠান্ডা হোক দুইটাই বেশি লাগে। নরওয়েতে যে জিনিসটা হচ্ছে হিউমিডিটি নাই,
যার কারণে প্রচন্ড ঠান্ডা হইলেও তোমার ওইরকম ঠান্ডা আসলে আমাদের জন্য আসলে লাগে না, বুঝতে পারছো? সো তোমার যদি ক্লোদিংটা প্রপার থাকে, যেমন নরওয়েতে একটা খুব মানে আমি যদি বাংলায় বলি যে তোমার আসলে ঠান্ডা বলতে কিছু নাই, ব্যাপারটা হচ্ছে তোমার ক্লোদিং এর উপর, তোমার জামা কাপড় কিরকম আছে ওইটা। তোমার ক্লোদিং প্রপার থাকলে তোমার -25-ও কিছু হবে না। আর যদি ক্লোদিং প্রপার না থাকে, ওই দেখা যাবে যখন ওদের অটাম বা উইন্টারের আগে আগে ওই নর্মাল -1-2 টেম্পারেচার থাকবে, তখনই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা একদম স্যার শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ের আগে মিজানকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদের সাথে জয়েন করেছে এবং আশা করি তার সব ধরনের কোয়েরি সে আনসার গুলো পেয়েছে স্যারের কাছে। মিজান, তুমি জাস্ট আজ থেকে বিদায় নেওয়ার আগে যদি কিছু বলতে চাও 1 মিনিট। আচ্ছা, সেটা হচ্ছে যে স্যার নরওয়ে সম্পর্কে স্যার আমার জাস্ট ছোট্ট একটা আইডিয়া ছিল। সেটা হচ্ছে স্যার আমি মানে আপনাকে ফোন দিয়েছিলাম যখন আমি শিপ নিয়ে নরওয়েতে গেলাম, তখন হচ্ছে আমি প্রোজগেনে ছিলাম। তো নরওয়েতে স্যার আমি অতটুকু ঠান্ডাটা আমার কাছে জানা হয়েছে যে ওই ঠান্ডাটা ইউকের চেয়ে অনেক বেশি, আমার সেটা মনে হয়েছে পার্সোনালি। তো আমরা যখন বাইরে বের হচ্ছিলাম ঘুরতে, ব্যাপারটা হচ্ছে কি ক্লোথিং ছিল না, সেটা ছিল ব্যাপার। তুমি প্রথম কথা হচ্ছে তুমি ওখানে গেছো সম্পূর্ণ উইন্টারের মধ্যে, এক উইন্টারের মধ্যে গেছো, তার মধ্যে আর জিনিসটা তোমার কাছে পুরাই নতুন ছিল, ঠিক আছে? এখন নরমালি স্টুডেন্টরা যায় কখন জানো? স্টুডেন্টরা যায় হচ্ছে অগাস্টে, যখন সামারটা মাত্র শেষ হচ্ছে। হ্যাঁ, তো অগাস্ট থেকে নরওয়ের উইন্টারটা আসে মেইনলি নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের মাঝামাঝি। তো তুমি যখন অগাস্ট থেকে শুরু করে গ্র্যাজুয়ালি ওদের উইন্টারের দিকে যাবা, তখন তোমার বডিটা অটোমেটিক ওদের উইন্টারের সাথে কোপ করে নেবে। কিন্তু আমি যদি এখন হুট করে একটা মানুষকে বাংলাদেশের এই 30°C থেকে নরওয়ের -25°C একদিনের মধ্যে নিয়ে যাই, তার অবস্থা কি হবে চিন্তা করো। কোপিং এর তো একটা ব্যাপার থাকে। এটাই হচ্ছে স্যার একটা সুইট মেমোরিজ বলতে পারেন বা একটা বিটার মেমোরিজ, স্যার এটা একটা মিক্সড। হ্যাঁ, কি ব্যাপারে? এই উইন্টারের ব্যাপারে? হ্যাঁ স্যার, আমার সত্যি কথা বলতে কি, বাইরের দেশে যাওয়ার পরে উইন্টার নিয়ে সবার প্রথম ফ্যাসিনেশন থাকে হচ্ছে স্নো, যে প্রথম স্নো দেখবো, স্নো এর মধ্যে ওই যে মুভিতে যেরকম খুব রোমান্টিক সিন দেখায়, স্নোতে আমরা এরকম লাফালাফি করব। বাট বেসিক্যালি স্নো খুব ডিসগাস্টিং একটা জিনিস। তোমার এই স্নো নিয়ে যে রোমান্টিক ভাবটা থাকে, এটা যাইতে সর্বোচ্চ 7 দিন লাগবে। তো ব্যাপার হচ্ছে কি, স্নোটা যখন বরফে পরিণত হয়, স্নো পড়ার পর 1-2 দিন পরে, তখন প্রতিটা রাস্তা পুরাপুরি ভাবে স্লিপারি হয়ে যায়, ঠিক আছে? এখন মজার একটা সিচুয়েশন হচ্ছে, তখন আমি অসলোতে জব করি। জব করার পরে রাত্রের 12:30টার দিকে আমার জব শেষ হয়েছে। তো ট্রামে করে বাসায় আসতেছি, বাসায় আসার সময় ট্রেনের মধ্যে আমি আছি, আর ওখানকার সম্ভবত স্টুডেন্টই হবে, প্রায় 4-5টা মেয়ে আমার পাশেই বসা ছিল। তো ওরা খুব হাসাহাসি করতেছিল। তো ভালো কথা, স্বাভাবিকভাবে আমরা খুব ভাবে থাকি মেয়ে দেখলে, এটা তো খুব নর্মাল ব্যাপার। তো যখন আমার স্টেশন আসছে, ওরাও আমার সাথে একসাথেই নামবে, লাস্ট স্টেশন ছিল। তো নামার সময় তখন মাত্র উইন্টার আসবো করতেছে। আমার না ব্যাপারটা খেয়ালও ছিল না যে এখন স্নো পড়ছে বা বরফ আসতে পারে। তো আমি ওদের আগে নামছি, নামার সাথে সাথে খেয়াল না করার কারণে বরফে পিছলা খেয়ে প্রায় 2-3 মিটার দূরে চলে গেছি আমি, ঠিক আছে? আমার মানে এটা হচ্ছে লিটারেলি নরওয়েতে আমার জন্য সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি। আমি আসার খেয়ে পড়ে আসি, আর আমার পিছে 5-6টা মেয়ে হাসতেছে। একটা ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। মিজান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ফিউচারে আবার আমরা আমাদের প্রোগ্রামে তোমাকে হয়তো আবার দেখতে পাবো। ঠিক আছে, ভালো থাকবা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, এন্ড অলসো থ্যাংক ইউ ফাহাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে লাস্টে একটা কোশ্চেন আছে স্যার। এনি আইডিয়া অ্যাবাউট পিএইচডি ডিগ্রি আফটার কমপ্লিটিং মাস্টার্স ইন মেরিটাইম সায়েন্স? হ্যাঁ, অবশ্যই। আমাদের ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ মেরিটাইম সায়েন্স কমপ্লিট করার পর 2টা পিএইচডি পজিশন থাকে আর কি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে যেটা, এটা একটা খুব ভালো জিনিস যে আমাদের বাংলাদেশে আমরা এখন পর্যন্ত যারা গেছি, মোটামুটি খুব ভালো রেজাল্ট করা স্টুডেন্টও আমাদের মধ্যে আছে। যেমন রানা স্যারের রেজাল্ট খুবই ভালো। স্পেশালি আমি যদি তুষারের কথা বলি, তুষারের লিটারেলি 12টা কোর্সের মধ্যে প্রায় 10টাতে ওর এ আছে। সো ও যদি মোটামুটি একটু ভালোভাবে ট্রাই করে, ওর খুব ভালো সম্ভাবনা আছে ওখানে পিএইচডি পাওয়ার। আর পিএইচডি পাওয়ার জন্য তোমার নরওয়েজিয়ান গ্রেডে বি অর B+, অর্থাৎ বি অর বেটার রেজাল্ট থাকতে হয়। সিজিপিএ মানে আমাদের দেশ থেকে কেউ যদি মাস্টার্স করে পিএইচডি করতে চায়, সেক্ষেত্রে স্যার কি হবে স্যার?
আচ্ছা, এখানে স্যার আমাদের দেশ থেকে মাস্টার্স করে পিএইচডি করতে চায়, যেমন নরওয়েতে আমাদের দেশ থেকে মাস্টার্স করে সরাসরি পিএইচডি তে যাওয়া স্টুডেন্ট আমাদের মেরিটাইম সেক্টরে এখন পর্যন্ত নাই। কারণ হচ্ছে স্বাভাবিক, আমাদের মেরিটাইমের ওইরকম কেউ তো এখন পর্যন্ত ওই পড়াশোনার জন্য ওইরকম আগ্রহী না, সবাই তো মেরিটাইমই ক্যারিয়ার নিয়ে বিজি। সো হয়তো ভবিষ্যতে থাকবে এরকম কেউ। তো আপাতত অন্যান্য সাবজেক্টে যারা আছে তারা যে কাজটা করছে, নরওয়েতে পিএইচডি পজিশন গুলো একটা ওয়েবসাইট আছে jobnorge.no, এই ওয়েবসাইটটাতে পিএইচডি পজিশন গুলোর জন্য ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয়। তো যেই জিনিসটা করতে হয়, তোমাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। এই রিসার্চ প্রপোজাল সহ তোমার যেই সিভি বা তোমার যে ক্রেডেনশিয়াল বা তুমি কি কি কাজ করছো এরকম একটা পোর্টফোলিও বানাতে হবে, এবং সেটা তোমাকে ওই যে ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডি পজিশন ওই অথরিটির কাছে তোমাকে সেন্ড করতে হবে। এরপর ওরা তোমার একটা ইন্টারভিউ নিবে, তারপরে স্বাভাবিকভাবে অন্যান্য ক্যান্ডিডেটরা থাকবে। তো ফাইনালি ওরা একটা ফাইনাল লিস্ট প্রকাশ করে আর কি, যে তোমার পজিশন কোথায় আছে। সো যদি তোমার পজিশন টপ 3 এর মধ্যে থাকে তাহলে তোমার খুব ভালো একটা চান্স থাকবে পিএইচডি পজিশনটা পাওয়ার। ধন্যবাদ স্যার। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান শত ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান 1.5 ঘন্টা সময় আমাদের দিয়েছেন, এবং আজকের এই আলোচনার মাধ্যমে স্যার আমরা অনেক কিছুই জানতে পেরেছি। এখন স্যার আপনি স্যার আমাদের যারা দর্শক এবং যারা মেরিটাইম ইউনিভার্সিটি এবং আমাদের মেরিন একাডেমির এক্সপার্ট এবং যারা মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে এবং নরওয়েতে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, তাদের জন্য সার্বিকভাবে স্যার আপনার কোনো যদি উপদেশ অথবা পরামর্শ থাকে স্যার আপনি এখন বলবেন। আপনাকে স্যার এখন সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে স্যার 2-3 মিনিটের জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি সবার আগে বলবো যে আইএলটিএসটা শেষ করতে। কারণ আইএলটিএস ছাড়া যেহেতু অ্যাপ্লাই করা যায় না, আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের জন্য এই আইএলটিএসটা আমার কাছে মনে হয় যে মানুষজন মনে হয় ভয় পায় এই জিনিসটাকে, যে সবসময় আইএলটিএস এর স্কোর নিয়ে একটা ভয়ভীতি কাজ করে। তো সবার আগে আইএলটিএসটা দিতে হবে। আর রেজাল্ট যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এটা তো আর চেঞ্জ করার ওয়ে নাই। এইটা ছাড়া আরেকটা যেটা জিনিস লাগে সেটা হচ্ছে তোমার মোটিভেশন লেটার। এই জিনিসটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে হিউজলি এফেক্ট করে, যার কারণে মোটিভেশন লেটারটা খুব ভালোভাবে যদি লিখতে পারে তাহলে এই জিনিসটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুব কাজে দেয়। সো যে জিনিসগুলো লাগে আমি শর্টকাটে একবার বলে দিই, সেটা হচ্ছে তোমার ব্যাচেলরের সব সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এই জিনিসগুলো লাগবে। তোমার মোটিভেশন লেটার লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তারপরে আইএলটিএস এর রেজাল্টের যে শিটটা এটা লাগবে, আর হচ্ছে তোমার পাসপোর্ট। সো বেসিক্যালি আমাদের কাছে বাকি যে জিনিসগুলো থাকে, পাসপোর্ট বলো, এটা তো আছেই, আইএলটিএসটা দিতে বলতেছি, ব্যাচেলরের সার্টিফিকেট, এই জিনিসগুলো আমাদের কাছে আছে। সো আমাদের আরেকটা যে জিনিসটা সেটা আসলে বাকি থাকে হচ্ছে আমাদের মোটিভেশন লেটারটাই। সো মোটিভেশন লেটারটা একটু ভালোভাবে লেখা ট্রাই করতে হবে, আইএলটিএসটা ভালোভাবে দিতে হবে, তাহলে আমি মনে করি যে নরওয়েতে অ্যাপ্লাইয়ের জন্য আসলে আর তেমন কিছু লাগে না। ধন্যবাদ স্যার, আপনার সবগুলা কথা একদম আমরা মনে হয় যারা দর্শক যারা দেখছেন একদম খুব ক্লিয়ারলি ইনস্ট্রাক্টেড। যেহেতু আপনি একটা গ্রুপও চালান স্যার, গ্রুপের কথা সবাইকে যদি বলে দেন তাহলে যারা ইন্টারেস্টেড তারা জয়েন করে নিবে। গ্রুপটার নাম যদি একটু বলে দেন। আচ্ছা, আমাদের গ্রুপটার নাম হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টস ইন নরওয়ে। তো এটা সম্পূর্ণ একটা হচ্ছে মানে কি বলবো, এটা কোনো এজেন্সি না, কোনো কিছু না, ইটস এ গ্রুপ। আমরা এখানে ফ্রিতে সবাইকে হেল্প করে থাকি। অর্থাৎ কারো যদি অ্যাডমিশন প্রসেসের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো জিনিস বুঝতেছে না, কোনো একটা রিকোয়ারমেন্টস সে বুঝতে পারতেছে না, আমরা তাকে সেটা ক্লিয়ার করে দিই। ইভেন এমনও আছে কারো ফুল অ্যাপ্লিকেশনও আমরা করে দিছি, অ্যান্ড ইটস টোটালি ফ্রি অফ চার্জ, কোনো ধরনের কোনো চার্জ করা হয় না। তো কেউ যদি আসলে নরওয়েতে উচ্চশিক্ষার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকে, তাহলে আমি বলবো আমাদের গ্রুপটাতে অ্যাড হতে পারেন। গ্রুপটাতে অ্যাড হয়ে আপনার যত ধরনের নরওয়ে রিলেটেড ইনফরমেশন দরকার আমাদের গ্রুপে সবকিছুই পাওয়া যাবে। অনুষ্ঠানে স্যার আমরা একদম শেষ পর্যায়ে আসেছি স্যার, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকের এই প্রোগ্রামের পরে নরওয়ে বা ইউরোপিয়ান কান্ট্রিতে উচ্চশিক্ষার ব্যাপারে আমার মতো যারা দর্শক আমাদের সাথে ছিলেন, আমার মনে হয় সবার কাছে সবগুলো জিনিস খুবই স্পষ্ট হয়ে গেছে। জন্য স্যার আপনাকে আবারও ধন্যবাদ, এবং আশা করি আপনি এই কন্ডিশনে আমরা সবাই আছি, এই কন্ডিশন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আপনি আপনার কেরিয়ার শুরু করবেন, আমরা এই দোয়া করি। আমার জন্য স্যার দোয়া করবেন স্যার। অবশ্যই। ভালো থাকবেন। ভালো থাকো তাইলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে। বাই। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের এই প্রায় 1 ঘন্টা 15 মিনিটের আলোচনায় আপনারা মনে হয় আপনাদের সব ধরনের কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এখন ইউরোপে মেরিটাইম উচ্চশিক্ষার বিষয়ে সব ধরনের নলেজ এখন ক্যারি করি। সো এখন যারা আপনারা অ্যাসপাইরেন্ট, যারা ফিউচারে উচ্চশিক্ষার জন্য নরওয়ে বা ইউরোপের অন্যান্য দেশে যেতে চান, তাদের জন্য পর্যাপ্ত ইনফরমেশন আমাদের এই
ফেসবুকের এই লাইভের এই ভিডিওতে রয়েছে। যদি কারোকে আপনি মনে করেন যে সেটা জানা দরকার, তাহলে সেটা শেয়ার করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর সাবধানে থাকবেন, সেফ থাকবেন। কারণ আমরা আজকেও জানতে পেরেছি, আমরা এই অনুষ্ঠানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু সময়ের জন্য আমরা এই করোনা ভাইরাস, এই প্যান্ডেমিক, এই জিনিসগুলো মাথা থেকে কিছু সময়ের জন্য সরিয়ে আমরা যেন ভালো থাকতে পারি, সেই চেষ্টার কারণে আমরা মেরিটাইম কেরিয়ার। আগামীকাল আমাদের আরো একটি পর্ব রয়েছে, তৃতীয় পর্ব। সেখানে আমাদের আরো একজন অতিথি উপস্থিত হবেন। উনি হচ্ছেন রাজু আহমেদ, ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ইংলিশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের। আর কালকের আমাদের আলোচনার বিষয় হবে মেরিটাইম কমিউনিকেশন ও মেরিটাইম ইংলিশ। আপনারা মেরিটাইম কমিউনিকেশন ও মেরিটাইম ইংলিশ রিলেটেড যদি কোনো কিছু তথ্য জানতে চান, কালকে আমাদের এই গ্রুপে অবশ্যই জয়েন করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।